হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ক্লাইমেট, ভারতের জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয় ডিটেলসে আলোচনা করব। একটি বড় অধ্যায়। এর সাথে সাথে আমরা কোপেনে যে ক্লাসিফিকেশান আছে ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর, সেটাও দেখব, সেটাও গুরুত্বপূর্ণ, ডাইরেক্ট কোশ্চেন হয়। তো প্রথমে আমরা কিছু বেসিক তথ্য জেনে নেব ভারতের জলবায়ু সম্পর্কে। তো জলবায়ুর যে সবচেয়ে বড় নিয়ন্ত্রক কেমন হবে জলবায়ু, সেটা নির্ভর করে আমাদের কোন অক্ষাংশে আমরা রয়েছি। তো আমরা জানি ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ, ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতের ঠিক মাঝ বরাবর গিয়েছে, একেবারে মাঝ বরাবর গিয়েছে। তো সেই কারণে আমাদের যে জলবায়ুটা রয়েছে সেটা আমরা ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ছি। তো উত্তর ভারতের যে জলবায়ু সেটা কিছুটা উপক্রান্তীয় প্রকৃতির, উষ্ণ গ্রীষ্ম এবং শীতল শীত দেখতে পাওয়া যায়। আর দক্ষিণ ভারতে একদম প্রপার যেটা ক্রান্তীয় জলবায়ু সেটা দেখতে পাওয়া যায়, যেখানে গ্রীষ্মটা অত্যধিক উষ্ণ এবং শীতটা কিছুটা অস্পষ্ট। কারণ এই যে দক্ষিণ দিকে যে অংশটা পড়ছে সেখানে কিন্তু সেটা নিরক্ষরেখার অনেকটা কাছাকাছি। তো সেখানে আমরা বলতে পারি যে ক্রান্তীয় জলবায়ুর মধ্যে আমাদের দক্ষিণের অংশটা পড়ছে আর উত্তরের অংশটাতে উপক্রান্তীয় জলবায়ু পড়ছে, এটা আমরা বলতে পারি। এবার আমরা জানি ভারতের মধ্যেই এমন জায়গা রয়েছে যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয়। মেঘালয়ের মৌসিনরাম রয়েছে এবং ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত যে অঞ্চল সেটা হচ্ছে রাজস্থানের জয়সালমীর। কিন্তু যদি এলাকা হিসেবে ধরি তাহলে লাদাখে কিন্তু বৃষ্টি সব থেকে কম হয়। তো যাই হোক, বর্তমান সময়ে জলবায়ুর পরিবর্তন সম্পর্কে প্রায়ই কম বেশি রোজই বিভিন্ন নিউজ আর্টিকেল আসে, সেগুলো একটু খেয়াল রাখবেন। আমি যেগুলো ডিসকাশান করে দিই আর্টিকেলে, নিউজ আর্টিকেলে যেগুলো অংশ থাকে ডিসকাশান করে দিই, সেগুলো একটু খেয়াল রাখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে আমাদের বর্তমান যে আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন সংক্রান্ত বিষয়, সেখানে কিন্তু অনেক কিছু নতুন আসছে। তো এগুলো একটু আপডেটেড থাকার প্রয়োজন আছে। একটু নিউজ পেপারটা লক্ষ্য করবেন। আচ্ছা, আমরা যদিও বলি ষড় ঋতু, কিন্তু ৬টা ঋতু সারা ভারতের সমস্ত জায়গাতে সুস্পষ্ট নয়। আমাদের পশ্চিমবঙ্গের বা আশপাশের অঞ্চলে আমরা মোটামুটি ৬টা ঋতু দেখতে পাই, বৈচিত্র্যময়তা আছে। কিন্তু সারা ভারত জুড়ে আমরা যদি জলবায়ুর ঋতুকে ভাগ করি জলবায়ুগত দিক থেকে, তাহলে আমরা 4টে মূল ঋতু পাব। গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমি যে অংশ সেটা, বর্ষাকাল বা মৌসুমি বায়ুর আগমনের সময়, শরৎকাল বা মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সময় এবং শীতকাল। তো এখানে আমরা এই 4টে মূল ঋতু বলতে পারি। এখন বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, বা উষ্ণতা কতটা কীরকম থাকে, তার যে গড় অবস্থা, সাধারণ বিষয়, এগুলো কমন প্রশ্ন এখান থেকে হয়ে থাকে। তো গ্রীষ্মকালের যে সময়কালটা সেটা মার্চ থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা গ্রীষ্মকে ফেলবো। কারণ হচ্ছে কি, তারপরে বর্ষা চলে আসে। জুন মাসের প্রথম দিকে কেরালাতে ঢোকে, তারপর ধীরে ধীরে সেটা মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সারা ভারতবর্ষে কিন্তু প্রায় ছড়িয়ে পড়ে। সুতরাং এই যে সময়টা মার্চ থেকে জুনের মধ্যে, জুনের মাঝামাঝি মিড জুন পর্যন্ত আমরা গ্রীষ্মের সময়টাকে ধরব। এই সময় কর্কট ক্রান্তির উপরে এই সময় কিন্তু ৩.৫ ডিগ্রি উত্তরের উপরে ডাইরেক্ট সানলাইটটা পড়ে। তো সেই কারণে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এইখানে। মধ্য ভারতে গড় তাপমাত্রা 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত চলে যায়, 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আচ্ছা, এই রিসেন্ট ইয়ারে যেগুলো হয়েছে সেগুলোকে ধরা হবে না। অ্যাকচুয়ালি আমরা জানি এই গড় যে অবস্থাটা, এটা কিন্তু বিগত 30 থেকে 50 বছরের একটা গড় অবস্থা, ঠিক আছে। 1-2 বছরের যে হেরফেরটা হয় সেটা এর মধ্যে খুব একটা কাউন্ট হয় না। বর্তমান যে অবস্থাটা চলছে, যেটা হিট ওয়েভ চলছে, সারা ভারতবর্ষ জুড়ে একটা টেম্পারেচারে ব্যাপক রাইজ দেখা যাচ্ছে, স্বাভাবিকের থেকে
অনেকটা বেশি উষ্ণতা, সেটা যদি আগামী 2-3 বছর 5 বছর চলতে থাকে তখন আমরা কিন্তু এটাকে এর মধ্যে নিয়ে আসব। তো যাই হোক, মধ্য ভারত জুড়ে গড় তাপমাত্রা সেখানে 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত থাকে। রাজস্থানে থাকে 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাজস্থানে চলে যায়। আর উপকূলীয় অঞ্চলগুলোতে, ভারতবর্ষের উপকূলীয় অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এটা পুরোপুরি উপকূল অঞ্চল জুড়ে দেখতে পাওয়া যায়। আর পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালে যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এগুলো সবই গড় অবস্থা, এখান থেকে হেরফের কিছুটা হতে পারে, কিন্তু গড় অবস্থাটা বলা রয়েছে। এবার প্রশ্ন হবে যে মধ্য ভারত জুড়ে গ্রীষ্মকালে এই উষ্ণতাটা কেন দেখতে পাওয়া যায়? মধ্য ভারতে দেখা যাচ্ছে 30 থেকে 45, উপকূলীয় অঞ্চলে অনেকটা কম, পার্বত্য অঞ্চলে তো কমই, আর রাজস্থানে অনেকটা বেশি। তো এই তাপমাত্রার যে ভেরিয়েশন, এটা এতটা কেন? কি কারণ? কি কারণে এটা হয় একটু বলুন। স্যার প্রশ্নটা আরেকবার বলুন। আমি বলতে চাইছি এই যে আমরা বললাম কি মধ্য ভারতে তাপমাত্রাটা থাকে অনেক বেশি, 45 ডিগ্রি কাছে চলে যায়, আর উপকূলীয় অঞ্চলে যেখানে থাকে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি উপকূল অঞ্চলটাকে এরকমভাবে দেখি, তো উপকূল অঞ্চলে এতটা জায়গা জুড়ে আমরা বলতে পারি তাপমাত্রা এরকম থাকে গ্রীষ্মকালে। কিন্তু মধ্য ভারতে এই যে জায়গাটা, এই জায়গাটা জুড়ে টেম্পারেচার থাকে অনেক বেশি। এর কারণ কি? স্যার সূর্যরশ্মি পতন কোণের জন্য স্যার হয়ে থাকে। কিছুটা হলো, এটা একেবারেই প্রপার উত্তর নয়। স্যার মধ্য অক্ষাংশ ভারতে যেহেতু স্থলভাগ বেশি রয়েছে, মানে স্থলভাগটা সমুদ্র থেকে অনেকটা দূরে রয়েছে, তাই ও তাপটা বেশি গ্রহণ করতে পারে। তো যার জন্য মানে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় বলে বেশি উষ্ণতা বেশি হয়। আর উপকূল অঞ্চলগুলো কাছাকাছি যেহেতু সমুদ্র রয়েছে, তো তাই সমুদ্র থাকার জন্য তাপমাত্রাটা সমভাবাপন্ন হয়। কেন সমুদ্র কি তফাৎটা তৈরি করে দেয়? সমুদ্র থাকলে তার কি হয়? ভূমিভাগ আহ, হুম। যতটা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে, সমুদ্র কিন্তু অতটা তাড়াতাড়ি তাপ বিকিরণ করে ঠান্ডা হতে পারে না, এটা একটাও হয়। আর স্থলভাগ যতটা তাড়াতাড়ি তাপ গ্রহণ করতে পারে, সমুদ্র কিন্তু অতটা তাড়াতাড়ি তাপ গ্রহণ করেও না। কিন্তু ভূমিভাগ মানে কিন্তু কিন্তু তাহলে তাহলে স্থলভাগ তাহলে হুম, আপনি ঠিকই বলেছেন, সেটা একটা বৈশিষ্ট্য বটেই। কিন্তু তাহলে সমুদ্র অঞ্চলে আশপাশে, উপকূল অঞ্চলের আশপাশে রাত্রে প্রচুর গরম পড়ার কথা। আপনি যে বৈশিষ্ট্য বলছেন যে সমুদ্র তাড়াতাড়ি গরম হয়, তো সমুদ্র যদি, কারণ স্যার সরি, সমুদ্র সমুদ্র থেকে দেরি তখন হয় গরম একটা হতে আহ রাত্রে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সমুদ্র থেকে তখন বাতাস প্রবাহিত হয়, যার জন্য উপকূল ভাগটা তাই কি? তুলনামূলকভাবে তাই কি? কম উষ্ণ হয়। তাই কি? এখানে মূল কারণটা স্যার আসছে না। সূর্য হ্যাঁ, বলুন বলুন। ৩.৫ ডিগ্রি মানে কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য মধ্যভাগটা। ৩.৫ ডিগ্রিটা এরকম জায়গা দিয়ে গেছে, এটা একটা কারণ। আমি যেটা প্রথমেই বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, এই জায়গাতে একটু উপরের দিকে পড়ছে, এখানে তো আমাদের 6 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, মোটামুটি 6 ডিগ্রি সামথিং শুরু হচ্ছে, তো এখানে চলে যাচ্ছে 23.৫ ডিগ্রি, তো এই জায়গাটা আরও বেশি উত্তরে, তো এখানে একটু গরম বেশি হবে। এটা কিছুটা হলো, কিন্তু শীতেও এখানে বেশি শীত পড়ে, গরমেও বেশি গরম হয়। এর কারণ হচ্ছে কি, মূল যে কারণটা দেখুন, যেগুলো বলেছেন ঠিকই বলেছেন, যে সমুদ্র অঞ্চল বেশি তাপমাত্রা গ্রহণ করতে দেরি হয়, অনেক বেশি সময় পর্যন্ত সেটা উত্তপ্ত থাকে রাত্রে। কিন্তু মূল যে কারণটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এয়ার মিক্সিং। ঠিক আছে, সমুদ্রের উপকূল অঞ্চলে কি হয়, এখানেও তাপমাত্রা তো থাকে, যথেষ্ট তাপমাত্রা থাকে, এবং এখানে বেশিই থাকে। এই যে নিচের দিকে এখানে তো আরও বেশি, সূর্যের কাছাকাছি এখানে, সরি সূর্যের না, মানে নিরক্ষরেখার কাছাকাছি, এখানে টেম্পারেচার যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি টেম্পারেচার। তো কিন্তু আশপাশের যে সমুদ্র, সেখানে উন্মুক্ত জায়গা, আশপাশ থেকে বায়ু এখানে এসে পৌঁছায়, বায়ু এখানে এসে পৌঁছায় আশপাশ থেকে। তো কি হয়, এখানকার যে টেম্পারেচারটা থাকে স্বাভাবিকভাবে সেটা গরম থাকে, কিন্তু পাশ থেকে যেহেতু অন্য তুলনামূলক কম উষ্ণতাযুক্ত বায়ু এসে এখানে মিক্সিং হয়ে যাচ্ছে, সেই জন্য টেম্পারেচারটা কমে যায়। আবার শীতকালে ঠিক উল্টো ঘটনাটা ঘটে, শীতকালেও এখানে বায়ু আসে, শীতকালে এখানে যে ঠান্ডাটা পড়ে, আশপাশ থেকে যে বায়ুটা আসে সেটা কিন্তু অত ঠান্ডা হয় না,
আশপাশ থেকে সে মিক্সিং হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা, সেখানেও কিন্তু বায়ুটা কিছুটা গরম হয়ে গেল, টেম্পারেচার কিছুটা রাইজ হয়ে গেল, বেড়ে গেল শীতকালে টেম্পারেচারটা। সেই জন্যে সবসময়তে উপকূল অঞ্চলগুলোতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে, কারণ সেখানে বায়ু মিক্সিং হয়ে যায়। সেখানে উষ্ণতা বেশি থাকুক বা ঠান্ডা বেশি থাকুক, যাই বেশি থাকুক না কেন, সেখানে আশপাশের বায়ুটা এসে মিশে যায়, তার মধ্যে মিশে গিয়ে তার টেম্পারেচারটা কিন্তু একটা মধ্যবর্তী টেম্পারেচারের মধ্যে রেখে দেয়। সেটা বেশি হোক বা কম হোক, সেটাকে বাড়িয়ে বা কমিয়ে দেয় আশপাশের বায়ুটা। কিন্তু এইখানে স্থলভাগের ভেতরে, অনেকটা ভেতরে, সেখানে কিন্তু এরকম বায়ুর মিক্সিং হওয়ার জায়গা থাকে না। আশপাশ থেকে অনেক বায়ু এসে এখানে মিশবে, সেইটা একটু অন্য ধরনের বৈশিষ্ট্যযুক্ত বায়ু, সেটা হয় না। এর আশপাশে চারিদিকেই গরম এবং এখানে এয়ারের মিক্সিংয়ের কোনো জায়গা নেই। সুতরাং এখানে টেম্পারেচারটা কিন্তু থেকেই যায়। এইটা হচ্ছে মূল কারণ। এটা আমরা ভারতবর্ষের উদাহরণ দিয়ে বলছি, এটা যে কোনো জায়গার জন্যই সত্যি। পৃথিবীর যে কোনো জায়গাতেই উপকূল অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু থাকে এবং স্থলভাগের যত ভেতরের দিকে যাওয়া যায় সেখানে কিন্তু চরম ভাবাপন্ন, অর্থাৎ গরমকালে বেশি গরম, শীতকালে বেশি ঠান্ডা। এটা সমস্ত জায়গার ক্ষেত্রেই এটা সেম, সেটা যে কোনো অক্ষাংশেই থাকুক না কেন। আমরা এখানে বলছি যে হ্যাঁ এটা 23.5 ডিগ্রি, এখানে একটু বেশি থাকবে, এখানে কম, এরকম এখানেরটার জন্য আমরা কিছুটা বলতে পারি, কিন্তু মূল কারণটা হচ্ছে এইটা, এবং এটা সব জায়গার জন্যই সেম। ওকে, তো এটা ঘটনা। এবং গ্রীষ্মকালে যে টেম্পারেচারগুলো বললাম সেই টেম্পারেচারটা থাকে। আর গরমের সময় কি হয়, পরিচলন বৃষ্টিটা দেখতে পাওয়া যায়। পরিচলন বৃষ্টি, যেটা নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ নিরক্ষীয় অঞ্চলে সূর্যের উত্তাপ সারা বছর ধরে পড়ে। তো এইখানে যখন সূর্যের উত্তাপ যথেষ্ট পরিমাণে আসে, বায়ু হালকা হয়ে ওপর দিকে ওঠে, গরম বায়ু সেটা ওপর দিকে হালকা হয়ে ওঠে, এবং ওপর দিকে উঠলে তার মধ্যে যদি জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্পটা কিন্তু মেঘ তৈরি করবে। সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে মেঘ তৈরি করবে, কারণ উপরে যখন যাচ্ছে বায়ুটা, সেটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে শিশিরাঙ্কে পৌঁছাচ্ছে, মেঘ তৈরি করছে, এবং সেটা কিন্তু বৃষ্টি ঘটাবে। তো এই জিনিসটা হলে মোটামুটি 15 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে। এটা যে অনেকক্ষণ ধরে অনেক বৃষ্টি হয় তা নয়, কিন্তু যখন নিম্নচাপটা হলো তখন বৃষ্টি কিছুটা দেখতে পাওয়া যায়। কালবৈশাখী, পূর্ব ভারতে কালবৈশাখী, রাজস্থানে আঁধি, লু উত্তর পশ্চিম ভারতে, ম্যাঙ্গো শাওয়ার কর্ণাটকে, এরকম কিছু স্থানীয় নিম্নচাপের কারণে কিছু বৃষ্টিপাত হয়। এগুলোতে ডিটেলসে আসবো, তার আগে বেসিক বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নেব। তো গ্রীষ্মকালে এই সমস্ত ঘটনা সারা ভারতবর্ষ জুড়ে দেখতে পাওয়া যায় এবং টেম্পারেচারের পরিমাণ এটা থাকে। এখন এর সাথে সাথে আমাদের যেটা রিসেন্ট যেটা করতে হবে এই সময়, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হিট ওয়েভ তৈরি হচ্ছে। হিট ওয়েভ নিয়ে আমি বলেছিলাম আগে, একটু বলতে পারবেন হিট ওয়েভটা কেন তৈরি হচ্ছে অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়? আপনাদের আমি নিউজ পেপারে আর্টিকেলটাও শেয়ার করেছিলাম। হিট ওয়েভটা কেন তৈরি হচ্ছে? সারা ভারতবর্ষ জুড়ে হিট ওয়েভ দেখা যাচ্ছে। হিট ওয়েভ এটা কি, কেন তৈরি হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং ঠিক স্পষ্ট নয়, আমি একদম মেকানিজমটা বলছি, এক কথায় সেটা ছাড়লে হবে না। কেন তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? হিটওয়েভ, দেখুন হিটওয়েভ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা এফেক্ট তো আছেই, যে বিকিরিত যে তাপ। গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল বিষয়টা হচ্ছে কি, আমাদের অ্যাটমসফিয়ারে একটা আস্তরণ তৈরি হয়ে গেছে, গ্যাসের আস্তরণ তৈরি হয়ে গেছে। তো সূর্যরশ্মি যখন আসে তখন খুব ক্ষুদ্র তরঙ্গে আসে, সেটা যখন ভূপৃষ্ঠে পতিত হলো, ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর তরঙ্গের দৈর্ঘ্য বেড়ে যায়, বৃহৎ তরঙ্গ তৈরি করে, এবং সেটা কিন্তু এই গ্যাসের আস্তরণটা ভেদ করে বাইরে যেতে পারে না, সেটা আবার পৃথিবীতে ফিরে আসে। এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে, মিথেন থেকে শুরু করে আরও যে গ্যাস, আরও নানা রকমের গ্যাস, তার একটা লেয়ার আমাদের অ্যাটমসফিয়ারে তৈরি হয়ে গেছে। তো সেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং হয়, সেটার কারণে আমাদের ওভারঅল টেম্পারেচার রাইজ হচ্ছে। কিন্তু হিট ওয়েভ এটা একটু অন্য বিষয়, হিট ওয়েভটা আলাদা। এটা কি হচ্ছে,
গ্রীষ্মকাল তাপমাত্রার বিকিরণ হচ্ছে, তাপ বিকিরিত হয়, সূর্যরশ্মি যেটা পতিত হয় ভূপৃষ্ঠে সেটা ধীরে ধীরে বিকিরণ সেখান থেকে হয়। এবার কোনো কারণে আপার অ্যাটমসফিয়ারে সেখানে যদি শীতল বায়ু অবস্থান করে, শীতল বায়ু সেটা ভারী এবং কোনো কারণে সেটা শীতল বায়ুটা এখানে থেমে রয়েছে, বায়ুপুঞ্জ একটা এখানে থেমে রয়েছে উপরে ঊর্ধ্বাকাশে কোনো কারণে, তো সেইটাতে হবে কি, এই যে উষ্ণ বায়ু সেটা কিন্তু এখানে পৌঁছাতে পারছে না, উষ্ণ বায়ুটা এখানে পৌঁছাতে পারছে না। তাহলে কি হচ্ছে, এই উষ্ণ বায়ুটা কিন্তু যেটা সাধারণ হয়তো হয় কি, উষ্ণ বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যায় বা বিকিরিত যে তাপ সেটা ওপর দিকে উঠে যায়। এখন এই যে উষ্ণ বায়ু হলো সেটা উপরে আপার অ্যাটমসফিয়ারে শীতল বায়ুটাকে সরাতে পারছে না, এটা এইখানেই রয়ে যাচ্ছে, আমাদের লোয়ার অ্যাটমসফিয়ারেই রয়ে যাচ্ছে। লোয়ার অ্যাটমসফিয়ারে রয়ে যাওয়ার কারণে টেম্পারেচার কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা বাইরের দিকে চলে যাওয়ার কথা, ওপর দিকে গরম বায়ুটা ওপর দিকে উঠে চলে গেলে এখানে টেম্পারেচারটা কমে যেত, কিন্তু সেটা যেতে পারছে না, কারণ এখানে ওপরে কুল এয়ার মাস রয়েছে, শীতল বায়ুপুঞ্জ ওপর দিকে এরকম থেমে রয়েছে। এইটা হচ্ছে হিট ওয়েভের কারণ। ঠিক আছে, ব্যাপক হারে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এই কারণে ব্যাপক হারে উষ্ণতা বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা, এই মেকানিজমটা এখানে কাজ করছে। এবার এইটা কিন্তু মনে রাখবেন, এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, হিট ওয়েভ এই কারণে ঘটছে। ঠিক আছে, একটু গ্রুপে পিছন দিকে যাবেন, একটু মেসেজ খুব বেশি দিনের পুরাতন নয়, আমি হিট ওয়েভের উপর একটা নিউজ আর্টিকেল এসেছিল সেটাতে দেওয়া ছিল, এবং তার জিসটা হচ্ছে এইটা, এই ঘটনা ঘটছে বর্তমান সময়। মানে এখন একটু বৃষ্টি হচ্ছে, বর্ষার যে মৌসুমী বায়ুটা সেটা অনেক আগেই ঢুকেছিল, কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছে সব জায়গাতে মোটামুটি, কিন্তু এর আগে যেটা চলছিল সিচুয়েশন, তার কারণ হচ্ছে এইটা। এবার এই যে, আচ্ছা, ঋতুগুলো কমপ্লিট হয়নি, ঋতুগুলো কমপ্লিট হলে তারপর এই কালবৈশাখী বা অন্যান্য যেগুলো তার মেকানিজমগুলো আমরা জানবো। ঠিক আছে, ক্লাইমেটের মধ্যে এই জিনিসগুলো, এই কনসেপচুয়াল জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, কেন হচ্ছে সেটা একটু বুঝতে হবে। আচ্ছা, বর্ষাকালে কি হচ্ছে, বর্ষাকালের সময়টা শুরু হয়ে যাচ্ছে জুন মাসের মাঝামাঝি সময় থেকে এবং চলছে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত, কখনো কখনো তারপরেও বৃষ্টি হতে দেখা যায়, কিন্তু মোটামুটি আমরা ডিউরেশনটা এটা ধরতে পারি। এখানে সারা ভারত জুড়ে বর্ষাকালে বৃষ্টিপাত শুরু হওয়ার পর 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে টেম্পারেচারটা নেমে যায়। এবার বৃষ্টি কোথায় কতটা হয়, বৃষ্টি হচ্ছে কোথায়, সবচেয়ে বেশি বৃষ্টি এই সময় হয় মালাবার উপকূলে, অর্থাৎ এইখানে কেরালা উপকূল অঞ্চলে, একেবারে কেরালার পুরো এই যে জায়গাটা, এইখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ হয়ে দাঁড়ায় 300 থেকে 500 সেন্টিমিটার, হিউজ পরিমাণ বৃষ্টি শুধুমাত্র এই বর্ষাকালেই এখানে হয়। এবার এটা হচ্ছে কেন, এটা হচ্ছে কি কারণে হচ্ছে এটা এত বৃষ্টি কেরালা উপকূলে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পাচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করছে এখানে, এবং সবার আগে আরব সাগরীয় যে শাখাটা, আরব সাগর থেকে আসছে এটা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরে এসে পশ্চিমঘাট পর্বতে বাধা পাচ্ছে, উপর দিকে উঠছে এবং এখানে মেঘ তৈরি করে ব্যাপক হারে এর যে পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, এখানে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, পশ্চিম ঢালের এটা কথা, এবং পশ্চিম ঢালেরই বৃষ্টির পরিমাণটা দাঁড়াচ্ছে এত, কিন্তু এটা যেই না উল্টো দিকে যাচ্ছে, এখানে বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াচ্ছে কত, একেবারে কমে গিয়ে 50 থেকে মাত্র 70 সেন্টিমিটার। তো এইটা প্রতিবাদ ঢাল, যেখানে ব্যাপক বৃষ্টি হলো সেটা প্রতিবাদ ঢাল, আর যেই বিপরীত দিকে চলে গেল সেটা হচ্ছে অনুবাদ ঢাল, অনুবাদ ঢাল। তো এই অনুবাদ ঢালটাকেই আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলছি, যেখানে বিপরীত দিকে যাওয়ার পরে মেঘের মধ্যে আর জলীয় বাষ্প অবস্থান করছে না, অনেকটাই কমে যাচ্ছে জলীয় বাষ্প। এই জিনিসটা কিন্তু আমরা পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢাল, সেটাকে আমরা বৃষ্টি ছায়া অঞ্চলের মধ্যে ফেলে থাকি, এবং বৃষ্টিপাতের পরিমাণটা এটা। এবার এইখানে মৌসিন রামের যে বৃষ্টিপাত,
মৌসিনরামের যে বৃষ্টিপাত সেটা দাঁড়াচ্ছে কত বলতে পারবেন? মৌসিনরামে বৃষ্টিপাতটা কেমন পরিমাণ দাঁড়ায়? স্যার 2000 সেন্টিমিটার। না, 2000টা বেশি হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র এই বর্ষার সময়কার যে বৃষ্টি সেটা বলছি। আমি উপরে পুরো অংশটা স্যার দেখাচ্ছি 400 থেকে 600 সেন্টিমিটার। না, আরো অনেক বেশি। এখানে হিমালয় রয়েছে এবং হিমালয়ের এক্সটেনশন এখানে আরাকানিওমা এখানে রয়েছে, ঠিক আছে। এবার আমি একটু বেশি উপরে তুলে দিয়েছি, যাই হোক। এইখানে বঙ্গোপসাগরীয় শাখা প্রবেশ করছে। বঙ্গোপসাগরীয় শাখা প্রবেশ করার পর সেটা একদম সোজা পশ্চিমবঙ্গ সিকিমের উপর দিয়ে চলে যাচ্ছে, গিয়ে উপরে ধাক্কা দিচ্ছে, এখানে হিমালয় ধাক্কা দিচ্ছে। এবার এইখানে এই যে হিমালয়ের সিনট্যাক্সিয়াল বেন্ড রয়েছে, এই সিনট্যাক্সিয়াল বেন্ডের কারণে চুলের কাটার মতো যে বাঁক, সেই বাঁকের কারণে কি হয়, এই দিকের যে বায়ু প্রথমে গিয়ে ধাক্কা খেলো, এইটা আর কোনো দিকে যাওয়ার জায়গা থাকে না, ঠিক আছে। এইখানে কিন্তু বাধা পড়ে যায় এবং ব্যাপক পরিমাণে বৃষ্টি এখানে হয়। মৌসিনরামে এখানে প্রায় 1300 থেকে 1400 সেন্টিমিটার, যেটা কেরালা উপকূলে ছিল মাত্র 300 থেকে 500, এখানে সেটা দাঁড়াচ্ছে 1300 থেকে 1400 সেন্টিমিটার বৃষ্টি। হিউজ পরিমাণ বৃষ্টিপাতটা এইখানে মেঘালয় অঞ্চল জুড়ে হচ্ছে। মৌসিনরামে এখানে বৃষ্টিটা হচ্ছে ঠিক এই সময়, বর্ষার সময়। কলকাতার আশপাশে এই সময় 200 সেন্টিমিটারের মতো বৃষ্টি হয়। এটাই আবার যখন পশ্চিম দিকে আস্তে আস্তে যাবে বায়ুটা, পশ্চিম দিকে যত যাবে তত কিন্তু বৃষ্টির পরিমাণটা কমবে। কলকাতায় হলো এটা বিহারে পাটনার কাছে যখন যাবে এটা কমে আসে 125 সেন্টিমিটারে। একদম রাজস্থানে গিয়ে যখন পৌঁছায় এটা মাত্র দাঁড়ায় 25 সেন্টিমিটার, মাত্র 25 সেন্টিমিটার। তাও কিন্তু প্রতি বছর এটা হয় না। তো এই যত পশ্চিম দিকে যাচ্ছে বায়ুটা, যত পশ্চিম দিকে যাবে, হিমালয়ের পাদদেশ বরাবর এটা যেতে থাকে, তো যত পশ্চিম দিকে যাবে তত বৃষ্টির পরিমাণটা কমবে, কারণ জলীয় বাষ্পের পরিমাণ কমবে, জলীয় বাষ্পের যোগান কমবে। তো এই পুরো বায়ুটা এভাবে প্রবাহিত হওয়ার সময় এই পরিমাণ বৃষ্টি এই জায়গাতে হয়, এটা একটু মনে রাখবেন। কেরালা উপকূলে এত, মেঘালয় এত, পশ্চিমবঙ্গ তার আশপাশের অঞ্চলে এত, বিহার, তারপরে উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাতে কমতে 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 আস্তে আস্তে রাজস্থানে গিয়ে পৌঁছে এটা মাত্র 25 সেন্টিমিটারে দাঁড়ায়। তো এই ঘটনাটা ঘটে বর্ষাকালে, সারা বর্ষাকাল জুড়ে এটা ঘটে। এখন মৌসুমি বায়ুর সম্পর্কে আরও কিছু ইনফরমেশান যেগুলো আমাদের জানতে হবে ভারতের জলবায়ুর উপর, সেইগুলো আমরা এর পরে জানবো। তার আগে ঋতুগত যে বৈশিষ্ট্য সেগুলো আর একটু ডিটেলসে জেনে নিই। তো তাহলে গ্রীষ্মকাল হলো, বর্ষাকাল হলো, এরপর শরৎকাল। শরতে কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি হয়? শরৎকাল তারপরে আসছে সেপ্টেম্বরের পর অক্টোবর থেকে নভেম্বর, এইটুকু ডিউরেশনের মধ্যে, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শরৎকালটা হয়। এই সময়ে তাপমাত্রা থাকে গড় সারা ভারতবর্ষ জুড়ে 30 ডিগ্রি সেলসিয়াস। এইখানে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সময়টা, যেটা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবাহ শুরু হয়েছিল, সেটা প্রত্যাগমন করে ফিরে যায়। এবং ফিরে যাওয়ার সময়, প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু যখন ফিরে যায়, সেই সময় উপকূল অঞ্চলে তামিলনাড়ু এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ বা পশ্চিমবঙ্গের এই উপকূল অঞ্চলে এখানে কিন্তু আশ্বিনের ঝড় দেখতে পাওয়া যায়। প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু এবং স্থানীয় নিম্নচাপ, এই দুটো যখন মুখোমুখি সংঘর্ষ হয় বলতে পারি কিছুটা, সেই কারণে আশ্বিনের ঝড় এটা দেখতে পাওয়া যায়। এটা কিন্তু শরতে হয় এবং প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর কারণে হয়, ঠিক আছে। এই পুরো উপকূল অঞ্চল জুড়ে তামিলনাড়ু এবং এই পুরো বঙ্গোপসাগরীয় যে উপকূল, এই জায়গাটা এখানে দেখতে পাওয়া যায়। এটা কিন্তু পুরোপুরি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সময় তখন নয়, শীতকাল তখনও আসেনি। প্রত্যাগমনকারী যে মৌসুমী বায়ু, সেই প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে আশ্বিনের ঝড়টা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এবং এটা হয় শরৎকালে। আশ্বিনের ঝড়টাই কি ডিপ্রেশন?
হ্যাঁ, অবশ্যই ডিপ্রেশন। এটা এই নভেম্বরে ম্যাক্সিমাম, অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরে এটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই ডিপ্রেশনটা এখানে হয় এবং যেটা মানে ক্রান্তীয় ঘূর্ণিবাত যেটাকে আমরা বলি, সেটার কারণও কিন্তু এইটা। ঠিক আছে, ক্রান্তীয় ঘূর্ণিবাত সম্পর্কে টপিক্যাল সাইক্লোন ইন্ডিয়ান এই এলাকার উপর দিয়ে কীভাবে হয়, কেন হয়, সেটাতে আসবো, ডিটেলসে আলোচনা করব শেষে। কিন্তু এটা জাস্ট আমরা ঋতুগত যে ঘটনাগুলো ঘটে সেইগুলো জানছি, তারপরে ব্যাখ্যাতে আমি পরে আসছি। তো এইটা আশ্বিনে ঝড় এই সময় হয় এবং এটা প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর কারণে হয় এবং এটা বঙ্গোপসাগরীয় উপকূল এবং তামিলনাড়ু উপকূলে মূলত হয়, এইটুকু মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছে শীতকাল। শীতকাল হেমন্ত বা বসন্তের যে জায়গাটা, সেটা সারা ভারতবর্ষ ধরে সব জায়গায় দেখা যায় না, বা তার যে খুব মানে ঋতুগত বৈচিত্র্য অনেক কিছু দেখা যায় সেরকম কিছু নয়। মূল যে বায়ুর প্রবাহ এবং তার সাথে ঋতুগত বৈশিষ্ট্য, সেগুলো আমরা এখানে আলোচনা করছি। তো ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সময় শীতকাল, এখানে গড় তাপমাত্রা থাকে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ভারতে কিন্তু স্পষ্ট শীত ঋতু নেই। দক্ষিণ ভারতের এই সমস্ত জায়গাগুলোতে, এই জায়গাতে কিন্তু স্পষ্ট শীত ঋতু নেই। এখানে তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিছুটা তাপমাত্রা কমে। আর পার্বত্য অঞ্চলে হিমাঙ্কের নিচে নেমে যায়। শীতকাল বৃষ্টিহীন, ভারতে শুকনো থাকে সাধারণত, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, মূলত পাঞ্জাব হরিয়ানাতে, এছাড়া উত্তরপ্রদেশ, দিল্লি, এই জায়গাতেও কিছু বৃষ্টি হয়। সেখানে 5 থেকে 10 সেন্টিমিটার বৃষ্টি দেখতে পাওয়া যায়, 5 থেকে 10। আর দেখতে পাওয়া যায় এইখানে এই জায়গাতে করমণ্ডল উপকূল, যেটা দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কারণ এখানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে এবং এই জায়গাতে বৃষ্টিপাত ঘটায়। আর পশ্চিমী ঝঞ্ঝার কারণে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আমরা এরপরই। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং কখনো কখনো আমাদের সিকিম, দার্জিলিং অঞ্চলেও তুষারপাত দেখতে পাওয়া যায়। সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে হয়, এটা মনে রাখবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এই বছরই শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা সেইভাবে ঢুকতে পারেনি স্থানীয় কারণে, তো বেশ কিছু সময় ধরে তুষারপাত বন্ধ ছিল, জম্মু কাশ্মীর অঞ্চল হোক বা আশপাশের যে অঞ্চলটা, সেখানে হয়নি। তো পরবর্তী একদম শীতের শেষের দিকে সেটা সম্ভব হয়েছে। তো সেই কারণ, লোকাল কারণ কি রয়েছে সেটা আমরা পরে আলোচনা করছি। তো এখানে আমরা ঋতুগত যে বৈশিষ্ট্যগুলো সেটা দেখলাম। এরপরে আমরা এই স্থানীয় নিম্নচাপের কারণে যে সমস্ত বায়ুগুলো প্রবাহিত হয়, কেন হয়, কী কারণে হয় এবং সেখানে কি ঘটনা ঘটে সেটা দেখব। প্রথমে কালবৈশাখী মে জুন মাসে হয়ে থাকে, বৈশাখ মাস। এখানে কি হয়, এটা মূলত এই পশ্চিমবঙ্গ, আসামের এই যে জোনটা, এই জোনটাতে এটা দেখতে পাওয়া যায়, এই জোনটাতে এটা দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকালে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হয়। এবার উত্তর পশ্চিম দিক থেকে এখানে একটা ড্রাই এয়ার মাস আসে, শুকনো, নর্থ ওয়েস্ট ইন্ডিয়া থেকে একটা শুকনো বায়ু আসে এবং এখানে একটা লো প্রেসার জোন তৈরি হয়, কারণ গ্রীষ্মকাল যথেষ্ট পরিমাণে এখানে তাপ রয়েছে, এটা স্বাভাবিক। খুব গরম থাকে, বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম থাকে, লো প্রেসার তৈরি হয় এবং আশপাশের অঞ্চল থেকে বায়ু ছুটে আসতে থাকে। উত্তর পশ্চিম দিক থেকে শুকনো বায়ু আসবে, কারণ এখানে কোনো সমুদ্র নেই, আর বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। এই দুটো বায়ু মুখোমুখি যখন হয়, এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু এটা কিন্তু ওপর দিকে চলে যায়, মেঘ তৈরি করে, বড় কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে। আমরা যেটা দেখি, ব্যাপক একটা কালো মেঘ ছুটে আসে কালবৈশাখের সময়, তো সেইটা তৈরি হয়। এবং যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে এটা প্রবাহিত হয়, এর প্রবাহের দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, এটাকে নর্থ ওয়েস্টার বলা হয়। কালবৈশাখীকে নর্থ ওয়েস্টার বলা হয়। কেন বলা হয়? কারণ এর প্রবাহ পথটা হচ্ছে
উত্তর পশ্চিম দিক, নর্থ ওয়েস্ট, এখান থেকে এই ড্রাই এয়ার মাসটা কিন্তু আসে, শুকনো বায়ুটা আসে, আর এখান থেকে ময়েস্ট এয়ার মাস আসে। এই জায়গা জুড়ে লো প্রেশার জোনটা তৈরি হয় সূর্যের সরাসরি প্রচণ্ড উত্তাপের কারণে, এবং সেখানে এই দুটো বায়ু মিক্সিং হয়ে গিয়ে উষ্ণ বায়ুটা উপর দিকে চলে যায়, জলীয়বাষ্পপূর্ণ বায়ু জলীয়বাষ্প মেঘ তৈরি করে, কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে ব্যাপক আকারে বড়, এবং সেখানে বজ্র বিদ্যুৎ কিন্তু দেখতে পাওয়া যায়। থান্ডারস্টর্ম যেটাকে বলা হয় সেটা এখানে দেখতে পাওয়া যায়। এবং একই সাথে আসামেও কিন্তু এই ঘটনাটা ঘটে, এই ঘটনাটা আসামেও ঘটে। আসামে এটাকে বলা কি হয়, আসামে কি বলা হয়? বরদই ছিল, বরদই ছিল আসাম। তো এটা গুরুত্বপূর্ণ। একই সাথে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, এই যে উত্তর পশ্চিম অংশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, এই যে এলাকাটা আছে, গ্রেট ডেজার্ট রয়েছে আমাদের এখানে, এই পুরো অংশটাতে, এটা আমাদের ভারতবর্ষের অংশ, এই জায়গাটাতে এপ্রিল মে মাস নাগাদ উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহ শুরু হয়। এটাও কিন্তু ওই সূর্যের প্রচণ্ড উত্তাপ সেটার কারণেই হয়। 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখানে চলে আসে, 50 ডিগ্রি কাছে চলে আসে। থর ডেজার্ট বা এই সব জায়গাতে কিন্তু 45-এর ওপরে থাকে টেম্পারেচার সবসময়, গ্রীষ্মের সময়তে, প্রচণ্ড যখন গ্রীষ্মকাল। তো সেইখানে এই বায়ু প্রবাহটা শুরু হয়। এটা উষ্ণ এবং শুষ্ক বায়ু, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে লু। লু প্রচণ্ড টেম্পারেচারের কারণে মানুষ থেকে শুরু করে বিভিন্ন গবাদি পশু তো আছেই, তাছাড়া মানুষেরও কিন্তু এখানে প্রাণহানি দেখতে পাওয়া যায় লুয়ের কারণে। এবার এটা হচ্ছে উষ্ণ এবং শুকনো শুষ্ক বায়ু, কারণ এখানে আশপাশে সমুদ্র নেই, এখানে বায়ু প্রবাহটা শুকনো বায়ু। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের আশপাশে যে বায়ুটা প্রবাহিত হয় বা গ্রীষ্মকালে যে টেম্পারেচার উঠে যায়, এখানে কিন্তু লু আসে না। লুটা এই রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা বা উত্তরপ্রদেশ এই পর্যন্ত সীমাবদ্ধ, বিহারেও কিছু কিছু দেখতে পাওয়া যায় স্থানীয় কারণে, কিন্তু এখানে লুটা আসে না, কারণ লুয়ের বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ এবং শুষ্ক, শুকনো থাকবে, কোনো আর্দ্রতা থাকবে না। আমাদের এখানে যে গরমের সময় যে বায়ুটা প্রবাহিত হয়, গরম বায়ু, সেটা উষ্ণ থাকে ঠিকই, কিন্তু তার সাথে থাকে আর্দ্রতা, কারণ আমরা বঙ্গোপসাগরের খুব কাছাকাছি আছি। বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বায়ু সবসময়তেই ঢুকছে, যে কারণে আর্দ্রতাটা অনেক বেশি থাকে, অস্বস্তি বেশি হয়, ঘাম শুকাতে চায় না, কারণ বায়ুতে অলরেডি আর্দ্রতা রয়েছে, বায়ু স্যাচুরেটেড এয়ার, সেই বায়ুর আর আর্দ্রতা গ্রহণ করার ক্ষমতা নেই, বায়ুর লিমিটেশন পেরিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে বায়ুতে কিন্তু আর বায়ু নতুন করে সেখানে বাষ্পীভবন হবে না, চট করে বায়ুতে কিন্তু জলীয়বাষ্প তার ধারণ ক্ষমতার বেরিয়ে যাওয়ার কারণে, বেশি হয়ে যাওয়ার কারণে, তো সেই কারণে অস্বস্তি হয় ঘাম হওয়ার কারণে। কিন্তু উষ্ণতা থাকলেও শুষ্কতা থাকে না। যত পশ্চিম দিকের এলাকাগুলো আছে, যত আমরা পশ্চিম দিকে যাব, যত সমুদ্র থেকে দূরে যাব, তত এই শুষ্কতাটা দেখতে পাবো এবং তার সাথে উষ্ণতাটা দেখতে পাবো। তো এই লুটা মূল প্রবাহ অঞ্চল হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। এখানে একদমই স্পষ্টভাবে ডিরেকশনটা দেখানো আছে, এইখান থেকে সাউথ বালুচিস্তান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়। এটা পাকিস্তানের অন্তর্গত, বালুচিস্তান যে প্রদেশ রয়েছে পাকিস্তানের একদম পশ্চিম দিকে, অসম্ভব শুকনো জায়গা, সেখান থেকেই বায়ুটা প্রবাহিত হওয়া শুরু হয়, এবং এই রাজস্থানের উপর দিয়ে আমাদের এই সব জায়গা দিয়ে, পাঞ্জাব টাঞ্জাব এই সব জায়গা দিয়ে প্রবাহিত হতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে লু প্রবাহের মূল এলাকা। জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বাদ দিলে, আমরা যদি পুরো পলিটিক্যাল বাউন্ডারি বাদ দিলে, আমরা যদি জিওগ্রাফিক্যাল এরিয়া দেখি টোটাল, তাহলে দেখব এই পাকিস্তানের উপর দিয়ে, পাকিস্তানেরও যে মরুভূমি অঞ্চল রয়েছে সেই জায়গার উপর দিয়ে, সিন্ধু নদীর যে আশপাশের অঞ্চল প্রবাহিত, তার উপর দিয়ে কিন্তু এটা ব্যাপকভাবে লুটা প্রবাহিত হয়। আমরা মূলত রাজস্থানে এর যে ব্যাপকতা, ক্ষয়ক্ষতি, সেটা দেখতে পাই। ওকে, লুয়ের পরে আরেকটা বায়ু রয়েছে, সেটা হচ্ছে আঁধি।
আদিটা কি, লুয়ের সাথে ধূলিকণাটা খুব বেশি থাকে না, কিন্তু এর সাথে যখন ধূলিকণা জুড়ে যাচ্ছে এপ্রিল মে মাসে, একই সময় হচ্ছে উত্তর পশ্চিম ভারত, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ইভেন দিল্লি পর্যন্ত মরু অঞ্চলের প্রবল ধূলিঝড়। এখানে আমরা দেখতে পাচ্ছি ধুলো, একেবারে কোনো কিছু দেখা যাচ্ছে না, ধুলোর মেঘের মতো তৈরি হয়ে গেছে, এত ধুলো। তো এই ধূলিঝড়টা যখন তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে আঁধি। উত্তর পশ্চিম ভারত এর অঞ্চল। আচ্ছা, আশ্বিনের ঝড় আমরা আগে আলোচনা করেছি। আশ্বিনের ঝড়টা অক্টোবর নভেম্বরে দেখতে পাওয়া যায়। প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু তার সাথে সমুদ্র বায়ুর সংঘর্ষে এটা তৈরি হয়, বঙ্গোসাগর উপসাগরীয় উপকূল অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা। এখানে ছবিতে একদম খুব সুন্দর করে দেয়া আছে। আমাদের পশ্চিম দিকে পাকিস্তান, ইরান এই সমস্ত পার হয়ে আমরা চলে যাব একদম বঙ্গোপসাগরে। এখানে বঙ্গোপসাগরের এলাকাটা দেখানো আছে, বঙ্গোপসাগর, মেডিটেরিয়ান সি। তো এইখান থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ভূমধ্যসাগর তো, হ্যাঁ ভূমধ্যসাগর, মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর। তো ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এটা পশ্চিম দিকে আসতে থাকে। ক্যাসপিয়ান সিতে পড়লে আরেকটু জলীয় বাষ্প এখান থেকে সংগ্রহ করে, তারপর পুরো এই মধ্যপ্রাচ্য হয়ে আফগানিস্তান, পাকিস্তান হয়ে এটা ভারতে প্রবেশ করে। এবং এটা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে। সময়টা মনে রাখবেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনা দেখতে পাওয়া যায়। তো পাঞ্জাব, হরিয়ানা, ইভেন রাজস্থান এই দিকের অংশগুলোতে একটা ফ্রন্টাল রেন দেখতে পাওয়া যায়। এই দিকের উষ্ণ বায়ুটা আসছে, উষ্ণ বায়ু অ্যাকচুয়ালি এটা পশ্চিমা জেট বায়ুর সাথে একটা কানেকশন আছে, ঠিক আছে। এখানে শীতকালে জেট বায়ুটা কিছুটা দক্ষিণ দিকে সরে আসে, পশ্চিমা ওয়েস্টার্লি জেট স্ট্রিম যেটা, সেটা কিছুটা নিচের দিকে নেমে আসে, সরে আসে নিচের দিকে, নিম্ন অক্ষাংশের দিকে, ভারতের ওপর দিয়ে শিবালিক এইসব জায়গার ওপর দিয়ে প্রবাহিত হয়। তো তার সাথে একটা কানেকশন আছে, উপরে বায়ু প্রবাহের সাথে যে নিচের বায়ু প্রবাহের কানেকশন, আমরা বলতে পারি এই পশ্চিমী ঝঞ্ঝা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের সাথে কানেকশন রয়েছে। তো সেটা একেবারে পশ্চিম দিক থেকেই আসে, ভূমধ্যসাগর হয়ে স্থলভাগের উপর দিয়ে আসে ঠিকই, বৃষ্টি ঘটাতেই আসে, কিন্তু ভারতে ঢুকে এখানে কি হয়, আমাদের শীতকালের শীতল বায়ুটা এখানে আছে, ঠিক আছে। সারা ভারত জুড়ে এখানে তখন শীতকাল, উত্তর পূর্ব মৌসুমী বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে। এইবার এই যে বায়ুটা এলো তার মধ্যে জলীয় বাষ্প আছে, এটা কিছুটা উষ্ণ বায়ু। এবার উষ্ণ বায়ু যখন শীতল বায়ুর সাথে সংঘর্ষ হয় তখন কি হয়, শীতল বায়ুর এদিকে আছে শীতল বায়ু, এদিকে উষ্ণ বায়ু। তো উষ্ণ বায়ুটা আসার পরে সেটা শীতল বায়ুর গা বেয়ে উপর দিকে উঠে যায় এবং উপরে উঠে ঠান্ডা হওয়ার পরে সেটা মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত হয়, ঠিক আছে। ফ্রন্ট তৈরি করে এই যে উষ্ণবায়ু শীতল বায়ুর সীমান্ত তৈরি করে বৃষ্টিপাতটা হয়। এখানে দেখানো আছে ঘূর্ণি বৃষ্টি বা যেটাকে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলি, সেই ঘটনাটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের সময় ঘটে, ঠিক আছে। তো যেহেতু পশ্চিম দিক থেকে আসছে সেজন্য এটাকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। তাহলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হলো। আর কিছু হয়, প্রি মনসুন রেনফল হয় সারা ভারতে মৌসুমি বৃষ্টি হওয়ার আগে, ঠিক আছে। কিছু প্রি মনসুনাল রেন দেখতে পাওয়া যায়। ওকে, কি আছে প্রি মনসুনাল রেন? আমরা যেগুলো আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত সেগুলো কিন্তু সবই অধিকাংশ আমরা দেখব গ্রীষ্মকাল বা তারপরে বিভিন্ন সময় হয়। এটা এই যে সংঘটনকাল, এটা হচ্ছে মে জুন মাস, অর্থাৎ ঠিক জুন মাসের মাঝামাঝি সময়ে মনসুন আসছে, মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে। ঠিক তার আগে ম্যাঙ্গো শাওয়ার কেরালাতে, কর্ণাটকে চেরি ব্লসম বা কফি বৃষ্টি, উত্তর পূর্ব ভারতে
টি শাওয়ার বা চা বৃষ্টি দেখতে পাওয়া যায়, এবং এটা কমপ্লিটলি স্থানীয় নিম্নচাপের কারণে হয়। কোথায় হয় সেটা থেকে প্রশ্ন হয়। কেরালাতে ম্যাঙ্গো শাওয়ার, কর্ণাটকে চেরি ব্লসম কফি বৃষ্টি, আর টি শাওয়ার এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে, আসাম, এই সমস্ত অঞ্চলে স্থানীয় যে নিম্নচাপের কারণে বৃষ্টি হয় সেগুলোকে এইভাবে নাম দেওয়া হয়েছে। ওকে, তো এগুলো স্যার বলছি যে হ্যাঁ, ম্যাঙ্গো শাওয়ার কেন বলা হচ্ছে, মানে ওই বৃষ্টিটার ফলে কি প্রচুর আম হচ্ছে নাকি আম ঝরে যাচ্ছে, আমের মুকুল ঝরে যাচ্ছে? না কিছু কিছু ক্ষেত্রে ওইটা মানে ফলনটাকে ভালো করে আর কি, ঠিক আছে, ফলনটাকে ভালো করে। ঝরে আচ্ছা। যাওয়া, এখানে খুব বেশি ঝরে যাওয়ার ব্যাপার নেই, ঠিক আছে, ফলনটাকে ভালো করে। তো কেরালাতে বলা হয় এটা, তখনও কিন্তু মৌসুমি বায়ু আসেনি, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু সবকটাই হচ্ছে প্রি মনসুনাল রেনফল, সবগুলোই প্রি মনসুনাল রেনফল। ওকে, এবার আমরা চলে আসব মৌসুমি বায়ুতে, মনসুনাল উইন্ডে, ঠিক আছে। আচ্ছা, মৌসুমি বায়ু এখানে এখানে যেগুলো আমরা এর আগে আলোচনা করলাম অধিকাংশই হচ্ছে স্থানীয় নিম্নচাপের কারণে যে বায়ুগুলো হয় সেটা। তো মনসুনাল রেনকে আমরা কি ধরনের বায়ুর মধ্যে ফেলবো? এটা কি কি ধরনের বায়ু প্রবাহ? পৃথিবীতে তো অনেক রকম মৌসুমী বায়ুটা সাময়িক বায়ু সেটা। আইন বায়ু। আইন বায়ু, সাময়িক বায়ু। একটু ভেবেচিন্তে বলুন। তো সমুদ্র বায়ু আর স্থল বায়ুর একটা সংস্করণ বলতে পারি মৌসুমী বায়ুটাকে। না, আমি ওটাতে যাচ্ছি না। সাময়িক বায়ু নাকি নিয়ত বায়ু, না কি ধরনের বায়ু? স্যার সাময়িক বায়ু মৌসুমী বায়ু। কেন সাময়িক বায়ু কেন? হ্যাঁ, দক্ষিণ পশ্চিম আইন বায়ুটাই তো মৌসুমী বায়ু হয়ে তো ভারতে প্রবেশ করছে। না, ওটা তো ওল্ড কনসেপ্ট, আমি এগুলোতে আসবো পরে। ওটা ওল্ড কনসেপ্ট, মূল ঘটনাটা আচ্ছা, কি জানেন? স্যার সাময়িক বায়ু এই জন্যই বলা হচ্ছে কারণ এটা একটা ঋতু ভেদে হচ্ছে, ঋতুগত পার্থক্যের জন্য প্রবাহিত হচ্ছে। যেমন গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে, শীতকালে শীতকালীন মৌসুমী বায়ু, যেমন স্থলবায়ু আর সমুদ্র বায়ু যেটা হয়। তো সেই জন্যই মৌসুমী বায়ু হচ্ছে একটা সাময়িক বায়ু। হ্যাঁ, বাংলাটা থেকে ইংলিশ টার্মটা বেটার, সিজনাল উইন্ড। সিজনাল উইন্ড, মৌসুমী বায়ু একটা সিজনাল উইন্ড, কারণ এটা নির্দিষ্ট সিজনে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত হচ্ছে, এটাই কারণ, ঠিক আছে। আমরা সাময়িক বলছি আমাদের নিজের ভাষা, এটা যে নির্দিষ্ট সময় আসছে বলে, নির্দিষ্ট সময়ে যাচ্ছে বলে আমরা সাময়িক বলছি, এটা সময় অনুসারে আসছে বলে, ঠিক আছে। এবার এটা আরবি শব্দ মৌসুম থেকে তৈরি হয়েছে, যার মানে হচ্ছে ঋতু। এবার মৌসুমি বায়ু নিয়ে চর্চা দীর্ঘকালের, আজকের নয়, 2000 বছর আগেও মৌসুমি বায়ু নিয়ে চর্চা হতো, তার গতিপথ নিয়ে বিভিন্ন রকম আলোচনা হতো। এবার মৌসুমি বায়ুটা আমরা এখানে ভারতবর্ষে আলোচনা করছি, কিন্তু বিস্তীর্ণ অংশে আমাদের ভারত মহাসাগরের আশপাশের বিভিন্ন দেশে মৌসুমি বায়ু প্রবাহ দেখতে পাওয়া যায়। বৃষ্টি কতটা হলো না হলো সেটা অন্য কথা, কিন্তু প্রবাহ, বায়ুর প্রবাহটা কিন্তু আবশ্যিকভাবে বিভিন্ন জায়গায় দেখা যায়। এবার কিছু জায়গা আছে যেটাকে আমরা সিউডো মনসুন বলি, ঠিক আছে, ছদ্ম মৌসুমি বায়ু, একটু জেনে রাখা দরকার এটা। সিউডো কেন? কারণ এইসব জায়গাতে খুব স্পষ্ট নয় মৌসুমি বায়ু প্রবাহ, কিন্তু আছে, প্রভাব আছে। যেমন গিনি উপকূল, যেমন অস্ট্রেলিয়া, ডোমিনিকান রিপাবলিক, এইসব দেশগুলোতে প্রবাহ দেখা যায়, আছে, অস্তিত্ব আছে, কিন্তু তার প্রভাব অতটা নেই, সেজন্য সিউডো মনসুন এটাকে বলা হয়। এবার তারিখটা খুব ইম্পর্ট্যান্ট, তারিখ কবে কোথায় কি প্রবেশ করছে ভারতে, ভারতের উপকূলে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনাদের কি জানা আছে একটু বলুন, কোন সময় মৌসুমি বায়ু কত তারিখে কোথায় আসে, এসে পৌঁছায়? 1 জুন কেরালায় এসে পৌঁছায়, তারপরে তো সারা মানে ভারতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। কলকাতা? কলকাতায় স্যার জুন 7ই মাসের জুন। মাঝামাঝি সময়।
7 থেকে 15 তারিখের মধ্যে। সারা ভারতে, দিল্লিতে, আন্দামান নিকোবরে। তো মের শেষ সপ্তাহে কেরালার পরেই তো এটা যেমন ডেট ধরে বলছেন, একটু ডেটটা বলতে হবে। কেরালাতে 1 জুন, বাকি জায়গাতে এখানে আন্দামান নিকোবর, আন্দামান নিকোবরে কিন্তু কেরালার পরেই আন্দামানে না, প্রবেশ। পরে নয়, আগে। फिर मई 25 की 27 তারিখের মধ্যে। মে মোটামুটি এটা 20 বলা যায়, 20 মে এই সময় আন্দামানে প্রবেশ করলো। ঠিক আছে, কেরালাতে এলো 1 জুন, কেরালাতে এলো। কলকাতাতে আসছে মোটামুটি আমরা গড়পড়তা বলতে পারি 10 জুন। ঠিক আছে, মোটামুটি 10 থেকে 12-এর মধ্যে, কি ম্যাক্সিমাম 15-এর মধ্যে আসে, আমরা 10ই জুন ধরি। বায়ুটা দিল্লিতে পৌঁছাচ্ছে 1 জুলাই, কেরালার ঠিক 1 মাস পরে, এটা মনে রাখবেন, 1 জুলাই দিল্লিতে পৌঁছাচ্ছে। আর সারা ভারতে পৌঁছাচ্ছে 15 জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, সারা ভারতে 15 জুলাইয়ের মধ্যে এটা পৌঁছে যাচ্ছে। এটার একটা নাম আছে, এই যে কোথায় কখন আসছে এই টাইমটা, এটা নর্মাল টাইম, এর থেকে আগে পরে কখনো হয়, খুব বেশি হয় না কিন্তু হয়। এটাকে বলা হয় নর্মাল লিমিট অফ মনসুন। নর্মাল লিমিট অফ মনসুন, NLM। ঠিক আছে, এই ডেটগুলো একটু মনে রাখবেন। এবার মৌসুমি বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন আসে তখন দুটো শাখাতে ভাগ হয়ে আসে। আমরা জানি আরব সাগরের উপর দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে আরব সাগরীয় শাখা, বঙ্গোপসাগরের উপর দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। দুটোই দক্ষিণ পশ্চিম দিক থেকেই আসছে, ভারত মহাসাগরীয় অংশ থেকে তারপরে ভাগ হয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। এটা পশ্চিমঘাট পর্বতের ঢালে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে প্রচুর পরিমাণে। আর এইটা মূলত হিমালয়ে বাধা পাওয়ার পর কিন্তু বৃষ্টি, হিমালয় যদি না থাকতো মৌসুমী বায়ু উপর দিয়ে উড়ে চলে যেত, কোনো বৃষ্টি হতো না। ঠিক আছে, তো হিমালয় বাধা পাওয়ার পর এটা কিন্তু বৃষ্টি হচ্ছে, অর্থাৎ দুটোই কিন্তু শৈলতকে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমাদের যে এটা প্রশ্ন হয় যে আমাদের অধিকাংশ বৃষ্টিপাত সেটা কিসের কারণে হয়, এটা কিন্তু শৈলতকে বৃষ্টি হয়। কারণ পরিমাণটা দেখতে পেলেন, কোথাও 500 সেন্টিমিটার হচ্ছে, কোথাও 1000 সেন্টিমিটারের উপর হচ্ছে, এগুলো সবই কিন্তু শৈলতকে বৃষ্টিপাত। এবার যখনই মৌসুমী বৃষ্টি হঠাৎ করে শুরু হচ্ছে সেটাকে আমরা কি বলি? বার্স্ট অফ মনসুন। বার্স্ট অফ মনসুন, বার্স্ট অফ মনসুন। আর যখন কিছু সময়ের জন্য থেমে থেমে হয়, কিছু থামলো, কিছুদিন থামলো, সেটাকে বলা হয় ব্রেক অফ মনসুন। বৃষ্টিপাতের ছেদ। বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন। তো এইটা এবার মৌসুমী বায়ুর উৎপত্তির যে কারণগুলো আছে তার মধ্যে যেটা সমুদ্র বায়ু আর স্থলবায়ুর কথা এসেছে, সেটা অ্যাকচুয়ালি কে বলেছিলেন? ট্রিওয়ার্থা এটাকে ব্যাখ্যা করেছিলেন মূলত যে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হচ্ছে মৌসুমী বায়ু। কেন বলা হয় যে কেউ একটু বলুন, একটু বুঝিয়ে, যে এটাকে কেন সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হচ্ছে? স্যার কারণ ওই গ্রীষ্মকালে মৌসুমী বায়ুটা মানে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবেশ করে, আবার শীতকালে যখন মানে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুটা দেখা যায় তখন সেটা স্থলভাগ থেকে মানে প্রত্যাবর্তন করে, সেই জন্য আর কি মানে সমুদ্র বায়ুর স্থলবায়ুর সংস্করণ বলা হয়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে সমুদ্র অঞ্চলে প্রত্যেক দিন সমুদ্র থেকে বায়ু প্রবাহ হয় স্থলভাগের দিকে, আবার স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহ হয়। তো যখন জলভাগে লো প্রেশার থাকে, যখন জলভাগে মানে সমুদ্রে লো প্রেশার থাকে, উষ্ণ থাকে সমুদ্র অঞ্চল,
তখন স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু যায়, সেটা হচ্ছে স্থলবায়ু। যে দিক থেকে সবসময় বায়ু যায় সেটা নামটা সেই দিক থেকেই পড়ে। যেমন দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে বলে আমরা একে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলছি, যেদিকে যাচ্ছে সেটা নামটা কিন্তু সেই দিকে হয় না। তাহলে যখন স্থলভাগ থেকে যখন বায়ু সমুদ্রের দিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে স্থলবায়ু। সমুদ্র থেকে যখন স্থলভাগে আসছে, কেন স্থলভাগে আসছে? কারণ স্থলভাগে নিম্নচাপ থাকছে। গ্রীষ্মে যখন দিনের বেলা থাকে, দিনের বেলাতে স্থলভাগটা বেশি গরম হয়ে যায়, তখন সমুদ্রের দিক থেকে বায়ু স্থলভাগের দিকে আসে, কারণ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। আর যখন সমুদ্র অঞ্চলটা বেশি গরম থাকে, জলটা বেশি গরম থাকে, তখন স্থলভাগ থেকে বায়ুটা যায়। তো এটা হচ্ছে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর খুব সাধারণ বিষয়। উপকূল অঞ্চলে এটা হতে থাকে। এখন মৌসুমী বায়ুটাকে এটার বৃহৎ সংস্করণ বলা হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের একটা স্থলভাগ আছে এবং একটা জলভাগ আছে, মানে সমুদ্র অঞ্চল আছে, এইখানে একই ঘটনা ঘটে। স্থলভাগে লো প্রেশার হয় গ্রীষ্মকালে, তখন সমুদ্র অঞ্চল থেকে বায়ুটা আমাদের স্থলভাগের দিকে আসে, যেটাকে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলছি। আবার জলভাগটা যখন গরম থাকে শীতকালে দক্ষিণায়ন হয় সূর্যের, তখন দক্ষিণ দিকে সূর্য সরে যায়, তখন সমুদ্র অঞ্চলটা বেশি গরম থাকে, সমুদ্রের উপর সরাসরি সূর্যের কিরণ পড়ে, সেখানে লো প্রেশার হয়। আর আমাদের স্থলভাগের উপরে হাই প্রেশার হয়, ঠান্ডা থাকে। তাহলে এই হাই প্রেশার থেকে, মানে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ুর প্রবাহটা হয়। তো এটাকে আমরা বলছি স্থলবায়ু বলতে পারি আমরা, বা আমাদের মহাদেশের উপর দিয়ে যখন বয়ে যাচ্ছে আমরা বলছি উত্তর পূর্ব মৌসুমী বায়ু, স্থলভাগ থেকে জলভাগের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে খুব একটা সাধারণীকরণ করা হলো যে যেমন স্থলবায়ু আর সমুদ্রবায়ু উপকূল অঞ্চলে প্রবাহিত হয় প্রত্যেক দিন, সেরকমই আমাদের সারা বছর জুড়ে মৌসুমী বায়ুটা স্থল থেকে জলভাগের দিকে, জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। তাহলে এই কারণে এটাকে কম্পেয়ার করে বলা হচ্ছে যে মৌসুমী বায়ু হচ্ছে স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর একটা বৃহৎ সংস্করণ। এটা এবার আমরা যদি এর অন্য কারণের দিকে যাই, বা যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য কারণ, মৌসুমী বায়ুর অনেক কারণ আছে উৎপত্তির, কিন্তু সবচেয়ে যে গ্রহণযোগ্য কারণটা সেইটা হচ্ছে জেট বায়ু। জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সরাসরি সম্পর্ক রয়েছে আমরা জানি। তো কোন দিক থেকে কি সম্পর্ক রয়েছে? দুটো মৌসুমী বায়ু, একটা হচ্ছে পশ্চিমা জেট আর একটা পূবালি জেট, এর সাথে ডাইরেক্ট রিলেশন আছে। তো পশ্চিমা জেট বায়ু, এই যে পশ্চিম দিক থেকে যে জেট বায়ুটা প্রবাহিত হচ্ছে, এটা শীতকালে দুভাগে ভাগ হয়ে প্রবাহিত হয়। একটা ভাগ চলে আসে দক্ষিণ দিকে, তিব্বতের দক্ষিণ দিকে হিমালয়ের উপর দিয়ে প্রবাহিত হয়, আর একটা ভাগ যেটা দুর্বল অংশ সেটা তিব্বতান প্লেটোর উপর দিয়ে প্রবাহিত হয়। তো যেটা হিমালয়ের উপর দিকে প্রবাহিত হচ্ছে, হিমালয়ের থেকে আরও উঁচু দিয়ে জেট বায়ুর প্রবাহর উচ্চতা হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। সেখান দিয়ে যখন প্রবাহিত হচ্ছে তখন হিমালয় অঞ্চলে বা এই যে অংশটা, এটা তো খুব ঠান্ডা বায়ু, প্রচণ্ড ঠান্ডা বায়ু, এত উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা। তো এটা শীতল বায়ু, ভারী বায়ুটা কি হয়, নিচে নেমে আসে। ভারী বায়ু কিন্তু বিভিন্ন জায়গায় নিচে নামে। তো ভারী বায়ু নিচে নামে বলে এটা কি হয়, প্রচণ্ড ঠান্ডা বায়ু, অর্থাৎ এটা হাই প্রেশারের বায়ু, উচ্চচাপের বায়ু। তো এই উচ্চচাপের বায়ুটা এদিকে উত্তর পূর্ব দিক থেকে এদিকে প্রবাহিত হতে থাকে। যেহেতু ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের বায়ু কিছু ডান দিকে বেগে প্রবাহিত হয়, তো এটা যখন হাই প্রেশার জোন তৈরি হয়ে যাচ্ছে উত্তর ভারতে, এই জায়গাতে ঠান্ডা বায়ু নিমজ্জনের কারণে, বায়ু নেমে আসার কারণে হাই প্রেশার তৈরি হয়ে যাচ্ছে। সেই হাই প্রেশার থেকে এই সমুদ্রে যে লো প্রেশার অঞ্চল, কারণ সমুদ্রে এখানে সূর্যের দক্ষিণায়ন হচ্ছে, এখানে লো প্রেশার আছে, তাহলে হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে বায়ুটা প্রবাহিত হবে, অর্থাৎ আমরা বলছি উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে। কিন্তু তার পেছনে রয়েছে জেট বায়ু। যদি না এখানে বায়ু নিমজ্জন হতো তাহলে কিন্তু এরকমভাবে বায়ু প্রবাহিত হতো না। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্টার্লি জেট স্ট্রিম, পশ্চিমা জেট বায়ু। শীতকালে পশ্চিমা জেট বায়ু বা যেটা আমরা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট বলি, সেটার কারণে এটা প্রবাহিত হয় এবং এটা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এখানেই দেখুন সারফেস উইন্ড বলে দেখানো আছে। সারফেস উইন্ড মানে এটা হচ্ছে আমাদের নিচু যে আমাদের অংশ, সারফেসের উপর দিয়ে যে বায়ুটা সেটা প্রবাহিত হচ্ছে। জেট বায়ুর মতো উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটার থেকে বায়ুটা নেমে আসছে। জেট বায়ু নিজে আসছে না, জেট বায়ুর কিছুটা অংশ শীতল বায়ু সেটা নিচে নেমে আসছে এবং সেটাই উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হচ্ছে ভারতের উপর দিয়ে।
এটা শীতকালের ঘটনা। গ্রীষ্মকালে কি হচ্ছে? গ্রীষ্মকালে পূবালি জেট স্ট্রিম বা ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমের প্রবাহটা আসে। এটা শীতকালে যখন চলে গেল, শীতকাল শেষ হয়ে গেল, তখন পশ্চিমা জেট বায়ুটা কি হয়, তিব্বতের ওপর দিয়ে আবার প্রবাহিত হতে থাকে, এখান দিয়ে আসে না, তাই এটা ওপর দিকে চলে গেল। এইখানে এবার তার জায়গা নিয়ে নেয় পূবালি জেট স্ট্রিম বা ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিম। এটা একদম এইভাবে প্রবাহিত হতে থাকে এবং এইখানে প্রবাহ হওয়ার সময় এইখান থেকে এই বায়ুটা কিন্তু ঘুরে গিয়ে, এটাও সেই ফেরলে সূত্র অনুযায়ী ডান দিকে কিছুটা বেঁকে যায়, গিয়ে প্রবাহিত হয়। এবং যেহেতু এখানে লো প্রেশার আছে, গ্রীষ্মকাল, লো প্রেশার হচ্ছে কর্কটক্রান্তির উপর সূর্য লম্ব হয়, কিরণ দিচ্ছে, এখানে লো প্রেশার আছে, তাহলে এই বায়ু যখনই প্রবাহিত হবে এখান থেকে কিন্তু বায়ুটা হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে চলে যাবে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যাওয়ার, সেই জন্য বায়ুটা এরকম ঘুরে যায়, লো প্রেশারের দিকে চলে যায় বায়ুটা, এবং সেটা আমরা বলি দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রবাহ হচ্ছে। কিন্তু আসলে এটা ট্রপিক্যাল ইস্টার্লি জেট স্ট্রিমের সাথে কিন্তু রিলেশন রয়েছে। তো এই ঘটনা দুটো ঋতুতে ঘটে। মৌসুমী বায়ুর যে মূল প্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এইভাবে এটার উৎপত্তি হয় বা জেট স্ট্রিমের সাথে এর রিলেশনটা কিন্তু এরকম। এবার এর সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আছে যে আমাদের মৌসুমী বৃষ্টি, এই যে বৃষ্টিপাত হচ্ছে, এর পরিমাণ কতটা দাঁড়াবে। মৌসুমী বায়ু তো চলে এলো, বায়ু চলে আসছে, বায়ুতে জলীয় বাষ্প আছে কি? যদি না জলীয় বাষ্প থাকে, যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকে, তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে না। মৌসুমী বায়ু বায়ুর মতো প্রবাহিত হতে থাকবে, সাময়িক বায়ু, সেটা ঠিক নিজের সময় আসবে, কিন্তু তাতে যদি জলীয় বাষ্প না থাকে তাহলে প্রবাহ বৃষ্টিপাত হবে না। তো এর পিছনে একটা গ্লোবাল কারণ রয়েছে, যেটা হচ্ছে এল নিনো এবং লা নিনা। দুটোই মৌসুমী বায়ুকে প্রভাবিত করে। এল নিনোতে কি হয় আর লা নিনাতে কি হয়? এল নিনোর সময় কি হয়? স্যার কোনো বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয়, আবার কখনো দেখা যায় যে বৃষ্টিপাত হয় না। আচ্ছা, এটা পুরোপুরি প্রশান্ত মহাসাগরের ওপর এই ঘটনাটা ঘটে। প্রশান্ত মহাসাগরের ওপর ঘটে এবং তার প্রভাবটা পড়ে সারা বিশ্বের জলবায়ুর ওপর। ঠিক আছে, এখানে আমরা যদি এশিয়ার পূর্ব দিকটা আমরা যদি ড্র করি, মোটামুটি এরকমভাবে আসছে। এদিকের অংশটা, এখানে নিচে অস্ট্রেলিয়া আছে, এখানে চীন উত্তর পূর্ব অংশ, এখানে অস্ট্রেলিয়া, আর এদিকে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইগুলো। এই হচ্ছে প্রশান্ত মহাসাগর। এবার ভারতের অবস্থানটা হচ্ছে এরকম জায়গাতে। ঠিক আছে, তো অস্ট্রেলিয়াটা একটু নিচে হবে, এরকম জায়গাতে অস্ট্রেলিয়া। এবার এখানে দুটো অবস্থা লক্ষ্য করা যায়, সারা বছর জুড়ে দুটো অবস্থা এখানে হতে পারে। একটা কি হয়, সাধারণ অবস্থায় আমরা জানি এই জায়গাতে একটা শীতল স্রোত প্রবাহিত হয়। এটার নাম বলুন, এইখানে যে স্রোতটা প্রবাহিত সেটার নাম কি? সমুদ্রের উপর দিয়ে যে স্রোতটা প্রবাহিত তার নাম কি? স্যার হামবোল্ট স্রোত। হামবোল্ট স্রোত। হামবোল্ট, যেটা এই কুমেরু অঞ্চল থেকে শুরু হচ্ছে, এটা তো একদম দক্ষিণ দিক, এই জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তিটা এই জায়গার উপর দিয়ে গেছে, বা নিরক্ষরেখা এইখান দিয়ে গেছে, একটু উপর নিচে আছে সেটা না, এটা হচ্ছে কি ঠান্ডা জায়গা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখান দিয়ে সমুদ্রের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয়, যেটা হচ্ছে হামবোল্ট স্রোত। স্যার পেরু স্রোতটাই তো হামবোল্ট স্রোত। হ্যাঁ, যখন এটা পেরু উপকূলে আসছে তখন সেটাকে এই নামটা দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হামবোল্ট জিওগ্রাফারের নাম অনুসারে এটা হামবোল্ট স্রোত বলা হয়। তো এই কুমেরু অঞ্চল থেকে স্রোতটা তৈরি হচ্ছে, একদম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এটা, এবং এইখানকার যে জলবায়ু সেটা এখানে ঠান্ডাই থাকে। এই পেরু উপকূল, এখানে চিলি আছে, চিলি উপকূল, এইসব জায়গাতে ঠান্ডা জলবায়ু থাকে, কারণ সমুদ্র স্রোতের সাথে বায়ুর সম্পর্ক রয়েছে, বায়ু প্রবাহের সম্পর্ক রয়েছে এবং উষ্ণতারও সম্পর্ক রয়েছে। তো এখানে হাই প্রেশার থাকে, তুলনামূলক হাই প্রেশার। আর এখানে থাকে আমাদের যে এদিকে চীন, তারপরে এদিকে আরও অন্যান্য দেশ রয়েছে, এদিকে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ ইত্যাদি ইত্যাদি, অনেক ইন্দোনেশিয়া রয়েছে। তো এই জায়গাগুলোতে লো প্রেশার তৈরি হয়। ঠিক আছে, গ্রীষ্মকালের কথা বলছি,
এইখানে লো প্রেশার তৈরি হয়, আশপাশের অঞ্চলে এই জায়গাগুলোতে লো প্রেশার তৈরি হয়, ভারতীয় উপমহাদেশে আশপাশে লো প্রেশার তৈরি হয়। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে বৃষ্টিপাত হয় যথেষ্ট পরিমাণে। এবার এখানে একটা ঘটনা ঘটে, এই যে এটা স্বাভাবিক অবস্থা আমরা ধরতে পারি, স্বাভাবিক অবস্থা। এখানে লো প্রেশার থাকলো, আমাদের ভারতবর্ষ তার আশপাশে যেসব জায়গা, ভারতীয় উপমহাদেশ তো বটেই, সেটা ছাড়িয়েও আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোতে, সেখানে সব এই অস্ট্রেলিয়া এই সবগুলো মৌসুমী বায়ু প্রবাহিত অঞ্চল, এখানে লো প্রেশার থাকে এই দিকটা, বা প্রশান্ত মহাসাগরে আমরা বলতে পারি পশ্চিম উপকূল অঞ্চলে লো প্রেশার থাকে। হাই প্রেশার থাকে আমেরিকা যুক্তরাষ্ট্র, মধ্য আমেরিকা, এখানে মেক্সিকো রয়েছে, মধ্য আমেরিকাতে মেক্সিকো আছে, তারপর পানামা টানামা এসব আছে, তারপরে এখানে শুরু হয়ে যাচ্ছে পেরু, চিলি, এই জায়গাগুলোতে হাই প্রেশার থাকে। তো এই সিচুয়েশানে এটাকে আমরা বলি লা নিনা সিচুয়েশন, লা নিনা, যেখানে স্বাভাবিকভাবে মৌসুমি বৃষ্টিপাত হয় বা মৌসুমি বৃষ্টিপাত ভালো হয় এই অবস্থাতে, কারণ নর্মাল ফেজ চলছে। এখানে যেখানে লো প্রেশার থাকার কথা সেখানে লো প্রেশার আছে, যেখানে হাই প্রেশার থাকার কথা সেখানে হাই প্রেশার আছে, বায়ুতেও আছে, সমুদ্র স্রোতেও আছে। এটা হচ্ছে লা নিনা সিচুয়েশন। এবার কোনো কোনো বছর কি হয়, এখানে লো প্রেশারটা এত বেশি থাকে, এদিকে বায়ু যেমন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, জলও কিন্তু একইভাবে উচ্চচাপের থেকে নিম্নচাপের দিকে যায়, অর্থাৎ জল এদিকে বেশি গরম হয়ে যায়, লো প্রেশার, এখানে সূর্য বেশি কিরণ দিচ্ছে, জলটাও গরম হয়ে গেছে, তো সমুদ্র যে জলটা সেটা এইদিকে যাবে, এটা সাধারণ নিয়ম, এটা যেতে থাকে। যখন এদিকে লো প্রেশার অতিরিক্ত হয়ে যায় তখন তো এদিকে যেতে থাকে। এবার যেতে যেতে জলের একটা ঢাল তৈরি হয়ে যায়, মানে এদিকে প্রচুর জল যাচ্ছে লো প্রেশারের কারণে, তখন স্বাভাবিকভাবে একটা ঢাল তৈরি হয়ে যায়। এরকম একটা ঢাল, জলের ঢাল, আমরা যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দেখি তাহলে এরকম জলের ঢাল তৈরি, এবং এটা যখনই 100 সেন্টিমিটার ওপরে চলে যায়, 100 সেন্টিমিটার ওপরে যখন এই ঢালটা চলে যায়, এদিকে 100 সেন্টিমিটার বেশি এখানের থেকে, এতটা যখন হয়ে যাচ্ছে, এটা 100 সেন্টিমিটার যখন হয়ে যাচ্ছে, তখন এই দিক থেকে উল্টো দিকে স্রোতটা আসতে থাকে। কারণ জলের যে স্বাভাবিক নিয়ম, জল তো এরকম থাকতে পারে না, একটা পাত্রে একদিকে জল বেশি উঁচু হয়ে আছে একদিকে নিচু, এরকম তো হয় না, স্বাভাবিকভাবে জলটা এরকম এদিকে আসতে থাকে। তখন কি হয়, এইখানে কিন্তু উচ্চচাপ নিম্নচাপের যে জায়গা সেটা বিগড়ে যায়, কারণ গরম জলটা এইদিকে চলে এলো। তখন কি হয়, এইদিকে নিম্নচাপটা কিন্তু এই দিকে সরে আসে, এইখানে তুলনামূলক উচ্চচাপ হয়ে যায়, তুলনামূলক, ঠিক আছে। এটা একটা বিরাট বড় ঘটনা, সারা প্রশান্ত মহাসাগর জুড়ে জল এদিক ওদিক হয়ে গেল, এটা কিন্তু একটা সাধারণ ঘটনা নয়, কারণ এটা বিরাট বড় অঞ্চল, প্রশান্ত মহাসাগর এই অঞ্চলটা একটা বিরাট বড় অঞ্চল, এবং সেখানে গ্লোবালি এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। এবং প্রচণ্ড তাপমাত্রার কারণে জল উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়ার যে নিয়ম, সেই কারণে, এবং জলের যে সমতা রক্ষার ব্যাপার, সেই সমস্ত কারণ ঘিরে এই ঘটনা ঘটে, এবং এদিকে লো প্রেশার হয়ে যায়, এদিকে হয়ে যায় হাই প্রেশার, ঠিক আছে। এই যে জিনিসটা, এটা এখানে দেখানো রয়েছে ছবিতে, এই থার্মোক্লাইন, এই যে ঢালটা তৈরি হয়ে যায়, এই ঢালটা তৈরির কারণে এই যে ওয়ার্ম ওয়াটারটা এদিকে আসতে থাকে, এই দেখানো আছে এখানে, এই যে জলটা এদিকে এখান থেকে আসছে, এদিকে চলে আসে। তখন কি হয়, তখন এইখানে স্বাভাবিকভাবে এই যে নিম্নচাপটা এইদিকে বৃষ্টিটা হচ্ছিল, এই যে দেখালাম যে এইদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকে সাধারণভাবে শীতল অঞ্চল জল অবস্থান করছে, বৃষ্টি এদিকে হচ্ছে না, বা সাধারণ নিয়মে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এইসব জায়গাতেই, মধ্য আমেরিকার অঞ্চলে বৃষ্টি হয় না। কিন্তু যখনই এটা বিগড়ে গেল, এই থার্মোক্লাইন বলা হচ্ছে, এই যে ঢালটা তৈরি হচ্ছে, এই জলের ঢালটা, সেইটার কারণে এখানে যেই লো প্রেশার চলে এলো, তাহলে লো প্রেশার এখানে হলে কি হবে, এখানকার বায়ুও গরম হবে, বায়ু গরম হলে ওপর দিকে উঠবে, মেঘ তৈরি করবে, এবং এইখানে বৃষ্টিপাত হবে। এখানে পেরুর উপকূল, চিলির উপকূল, মেক্সিকো উপকূল, এই যে পুরো পশ্চিম উপকূল, মানে এটা প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল আর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, এই জায়গাটা জুড়ে ব্যাপক হারে বৃষ্টিপাত হতে থাকে। এই যে শিফটিং হয়ে গেল, লো প্রেশার হাই প্রেশারে শিফটিং হয়ে গেল, তাহলে এইদিকে হাই প্রেশার চলে আসছে, এদিকে লো প্রেশার থাকার কথা, এদিকে চলে আসছে হাই প্রেশার। তখন এই পুরো ভারত মহাসাগরের মানে
এই উপকূল অঞ্চলে ভারতীয় উপমহাদেশ এবং তার সাথে দক্ষিণ পূর্ব এশিয়া, এই যে জায়গাটা জুড়ে এখানে কিন্তু লো প্রেশারের সেই পরিমাণ লো প্রেশারটা থাকে না, বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু যে এখানে প্রবেশ ঘটবে সেটা হতে পারে না, এদিকে হাই প্রেশার চলে আসে। এবং এখানে এই যে পূবালি বায়ুর কথা আমি বলছিলাম, পূবালি বায়ুটাও এই যে যাচ্ছে এদিক থেকে এদিকে, গ্রীষ্মকালে এদিক থেকে এদিকে যাচ্ছিল পূবালি বায়ু, তারপর সেটা ঘুরে গিয়ে এখান দিয়ে বৃষ্টিটা হচ্ছিল। এইখান থেকে যে যাচ্ছে এই বায়ুটা তো হাই প্রেশারের বায়ু হয়ে গেছে, এখানে কিন্তু সেই পরিমাণ শীতলতা নেই। তো স্বাভাবিকভাবে ভারতের ওপর কিন্তু এর প্রভাব রয়েছে, ভারতের উপর এখানে বৃষ্টি হচ্ছে না। যখনই এইটা ঘুরে গেল, ছিল লা নিনা, এটা হয়ে গেল এল নিনো। যখনই একটা অড সিচুয়েশন এলো যেখানে লো প্রেশার জোনটা ঘুরে যাচ্ছে, সেটাকে আমরা বলছি এল নিনো সিচুয়েশন। দক্ষিণ আমেরিকার চিলি, পেরু, উত্তর আমেরিকাতে এখানে মেক্সিকো, এসব জায়গাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, গরম অবস্থা এখানে বিরাজ করছে, গরম আবহাওয়া বিরাজ করছে, যেটা বাস্তুতন্ত্রের ক্ষতি হয়, সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি হয়। হাম্বল্ট স্রোত তখন থাকে না, সেই অর্থে শক্তিশালী থাকে না, গরম হয়ে যায়, স্রোতও গরম হয়ে যায়, সমুদ্রের বাস্তুতন্ত্র বিঘ্ন ঘটে এবং এখানকার পুরো জলবায়ুটা বিগড়ে যায়। ঠান্ডা থাকার কথা, প্রচণ্ড গরম হয়, ফসল ঠিকমতো উৎপাদন হয় না, অথচ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এখানেও ঠিক এই অবস্থাটা থাকে, বৃষ্টি হয় না এখানে, এবং সেই কারণে মৌসুমি বৃষ্টি কমে যায়, ফসল উৎপাদনও এখানে কিন্তু কমে যায়। এবং এই সমস্ত ঘটনা ঘটে এল নিনোর সিচুয়েশানে, যখন পুরোপুরি এটা সমুদ্র স্রোতের ব্যাপার, প্রশান্ত মহাসাগরের ওপর সমুদ্র স্রোতের ব্যাপার পুরোটাই, এবং এইভাবে বৃষ্টির প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এল নিনো সিচুয়েশানে। যে বছর এল নিনো হয়, এল নিনো থাকে মোটামুটি 2-3 বছর, একটা সার্কেল থাকে। এল নিনো শুরু হলো, 2 বছর সেটা অ্যাক্টিভেট থাকবে। তো ভারতীয় উপমহাদেশে সেই সময় মৌসুমি বৃষ্টির পরিমাণ কমে যায়, খরা দেখতে পাওয়া যায় সাধারণত ভারতবর্ষে, এবং ভারতের আশপাশেও যেসব দেশ যেখানে বৃষ্টি হয় মৌসুমি বৃষ্টি, সেখানে বৃষ্টি কমে যায়। তাহলে এই ঘটনা এল নিনো এবং লা নিনাতে ঘটে। ওকে, এটা হলো। এবার আমরা ট্রপিক্যাল সাইক্লোন ভারতবর্ষে যে হয় সেটা দেখব। এই চিত্রটার সাথে আপনারা কিন্তু ফ্যামিলিয়ার, এটা খুব কমন একটা চিত্র বর্তমান সময় সাপেক্ষে। এটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত, এটা ভারতের পূর্ব উপকূল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডিপ্রেশন তৈরি হয়েছে, যেটা একদমই একটা ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাত। এখন 5 থেকে 30 ডিগ্রি উত্তর অক্ষাংশে, দক্ষিণ অক্ষাংশে সমুদ্রের ওপরে যে গভীর ঘূর্ণবাত, সেটাকে ক্রান্তীয় ঘূর্ণবাত বলে। ঠিক আছে, সমুদ্রের ওপরে হয় সবসময়। এখন এই যে আই অফ সাইক্লোনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক এইখানে আছে, আই অফ সাইক্লোনটা এখানে আছে। এবার এটা ঘুরতে ঘুরতে ঠিক পশ্চিম দিকে কিন্তু পৌঁছায়, এটা এদিকে যেতে পারে, এখানে যেতে পারে, বা এদিকে ঘুরে যেতে পারে। এই সব জায়গাগুলোতে হচ্ছে এর খুব ফেভারিট জায়গা। ঠিক অন্ধ্র উপকূল থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই উপকূলটা, এটা হচ্ছে সব থেকে বেশি ক্রান্তীয় ঘূর্ণবাত, তার প্রভাবাঞ্চিত অঞ্চল হচ্ছে এইটা। এবার একটানা বৃষ্টি হয়, প্রচণ্ড ঝড় হতে পারে, এবং এখানে এই পশ্চিম দিকে যাওয়ার যে ঘটনাটা, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এটা কিন্তু এই পূবালি বায়ুর প্রবাহটা এদিক থেকে এদিকে আসছে, এবং এর প্রবাহটাও কিন্তু, ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রবাহটাও কিন্তু এদিক থেকে এদিকে আসছে, এবং এখানে এই যে এই দিক থেকে আসা কিছু বায়ু, এর সাথে কিন্তু ডাইরেক্ট রিলেশন রয়েছে। এক তো পূবালি বায়ু রয়েছে, ওপর দিক থেকে প্রবাহিত হচ্ছে, ট্রপিক্যাল ইস্টার্লি জেট প্রবাহিত হচ্ছে, এবং তার সাথে সাথে এই দিক থেকে এদিকে কিছু বায়ু প্রবাহ আসছে, যেটা কিন্তু ঘূর্ণবাত সৃষ্টির একটা অন্যতম কারণ। কারণ এদিকে যে ঝড়ঝঞ্ঝাগুলো হয়, সেখান থেকে কিছু লিনতাপ, এখানকার যে বায়ু আসে তার কিছু লিনতাপ এখানে অ্যাড হয়। এক তো এখানে প্রচণ্ড গরম, লো প্রেশার, সমুদ্রের উপরে ব্যাপক হারে লো প্রেশার তৈরি হয়েছে, তার সাথে সাথে এদিককার কিছু লিনতাপ এসে এখানে যোগ দিচ্ছে, আরও বেশি এখানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে সমুদ্রের উপরে। এবং যে কন্ডিশনগুলো আছে, 60 থেকে 70 মিটারের বেশি গভীর নয় এই জায়গাটা, এখানকার উপকূল অঞ্চল, এর মধ্যেই টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, এবং এখান থেকে 6 ডিগ্রি শুরু হয়ে যাচ্ছে। তার মানে কি,
কোরিওলিস বল, এই যে ঘূর্ণির উৎপত্তির জন্য যে কোরিওলিস বলটা দরকার হয় সেটা কিন্তু ভারতবর্ষের এই জায়গাতে যথেষ্ট পরিমাণে আছে। তো এইসব শর্তগুলো ঠিকঠাক থাকার কারণে এখানে কিন্তু ঘূর্ণবাতটা তৈরি হয়ে যায়। পশ্চিম উপকূলে এত ঘূর্ণবাত তৈরি হয় না যতটা না পূর্ব উপকূলে হয়। তো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু আরও বেশি আমরা দেখতে পাচ্ছি। এটা দেখতে পাওয়া যাওয়ার কথা মোটামুটি নভেম্বর মাস নাগাদ, যদি আসে তো ওই সময়তে আসার কথা, কিন্তু আমরা দেখব এখন বর্তমানে সারা বছর ধরেই কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। ভারত মহাসাগরের উপরে তো রয়েছে বিভিন্ন জায়গাতে, বেশি করে এই জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে, বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তো এর পিছনে অনেক কারণ আছে। এবার ঘূর্ণবাতের যে নামকরণ, ঠিক আছে, নামকরণ বিভিন্ন সময় আমরা জানি বিভিন্ন দেশ থেকে দেয়া হয়। ভারত মহাসাগরের আশপাশে যে 13টা দেশ আছে সেই 13টা দেশ বিভিন্ন নাম আগে থেকে ঠিক করে রাখে যে কোনটা নাম দেবে বিভিন্ন দেশ, তো সেটা পরপর সেই নামগুলো দেওয়া হয়। এবার এই যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই ঘূর্ণঝড়কে 4টে ভাগে ভাগ করেছে। ভারতের উপর দিয়ে যেগুলো হচ্ছে, ভারতের উপর দিয়ে যে ঘূর্ণবাতগুলো হয় সেটা 4টে ডিভিশন আছে। তো সবচেয়ে যেটা গতিসম্পন্ন, সবচেয়ে কম যেটা, সেটা 62 থেকে 88 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় যেটা শক্তিশালী ঘূর্ণবাত বলা হয় সেটা 89 থেকে 118 কিলোমিটার পার আওয়ার গতি। পরের যেটা 119 থেকে 221, এটা হচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, অতি শক্তিশালী 221-এর মধ্যে যখন আছে। 4 নম্বর যেটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটা 222 কিমির বেশি, 222 কিমি পার আওয়ারের বেশি যখন হচ্ছে সেটা হচ্ছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড়, যেটাকে সুপার সাইক্লোন বলা হয়। সুপার সাইক্লোন কখন হবে? যখন এটা 222 কিলোমিটার পার আওয়ারের বেশি। ঠিক আছে, এই সুপার সাইক্লোন কিন্তু খুব রেয়ার, কিন্তু যখন আসে গরুকেও পর্যন্ত গাছে তুলে দিতে পারে। ঠিক আছে, উড়িষ্যাতে এসেছিল 2001 সালে, অনেকেই হয়তো দেখেছেন ছবি বা শুনে থাকবেন। তো যাই হোক, সুপার সাইক্লোন এটাকে বলা হয় যখন এই 222 কিলোমিটার বেশি, মানে এমসিকিউ তৈরি হতে পারে এগুলো একদম। এটা কিন্তু আইএমডি থেকে ক্লাসিফিকেশন করা আছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু এই ক্লাসিফিকেশনটা করেছে, এবং যেহেতু এটা খুব রিলেভেন্ট বর্তমান সময় আমরা খুব দেখতে পাচ্ছি এটা হচ্ছে এরকম ধরনের, এগুলো প্রশ্ন কিন্তু হতে পারে। ডিভিশনটা মনে রাখবেন, নোটসের মধ্যে দিয়ে দেবো, এগুলো তৈরি করবেন। যেগুলো আমি বলে দিচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা এটা টার্ম আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্টটা কি বলুন? বাংলাতে বলা হবে মেঘ ভাঙা বৃষ্টি। স্যার, কোনো অঞ্চলে কয়েক ঘন্টার মধ্যে যে মানে অতিরিক্ত যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটাই তো ক্লাউড বাস্ট। না, স্পেসিফিক ডেফিনিশন বলতে হবে, কয়েক ঘন্টা বললে হবে না, কতটা বৃষ্টি হলে আমরা সেটাকে মেঘ ভাঙা বৃষ্টি বলবো। একটা মেঘ যদি বাস্ট করে সেটার সাথে তুলনা করে বলা হয়েছে যে ক্লাউড বাস্ট। 1 ঘন্টার মধ্যে 100 মিলিমিটার বৃষ্টি 1 ঘন্টার মধ্যে যদি হয় তখন, বা তার বেশি, মানে এটা ডেডলাইন, এরপরে হতেই পারে, আরও বেশি হতে পারে, তো এটা হলেই আমরা তাকে বলছি মেঘ ভাঙা বৃষ্টি। এবং অবশ্যই একটা নির্দিষ্ট এলাকার মধ্যে, একটা মেঘের তো আয়তন বিশাল বড় নয় যে অনেক জায়গার উপর দিয়ে হবে। 1 ঘন্টাতে 100 মিলিমিটারের বেশি যখন বৃষ্টি হচ্ছে, এখানে ঠিক ছবিটা যেমন দেখানো আছে, বিশাল আকৃতির মেঘ, সেখান থেকে ঝরে পড়ছে বৃষ্টি, তো সেটাকে আমরা বলছি ক্লাউড বাস্ট বা মেঘ ভাঙা বৃষ্টি। এটা মনে রাখবেন, 100 মিলিমিটার পার আওয়ার। এবার এইটা পার্বত্য অঞ্চলে একটু বেশি দেখা যায়। এবার পার্বত্য অঞ্চলে যদি হয়, পার্বত্য অঞ্চলের ছোট ছোট ঝর্ণাতে
ছোট ছোট যে নদী, সেগুলো হঠাৎ করে বিরাট বড় একটা ফুলে গিয়ে জল চলে আসে, যেটাকে ফ্ল্যাশ ফ্লাড বলা হয়। ঠিক আছে, ক্লাউড ব্রাস্টের এফেক্ট রয়েছে। ফ্ল্যাশ ফ্লাড অনেক কারণে হয়। ফ্ল্যাশ ফ্লাড, যেটাকে হরকা বান বলা হয়। ছোট নদী, খুব সরু নদী একটা, হঠাৎ করে সেটা ফুলে ফেপে একদম ঝড়ের গতিতে জলটা চলে এলো সেখান দিয়ে। তো এটার একটা কারণ হচ্ছে ক্লাউড ব্রাস্ট। এছাড়া বাঁধে জল যদি ছেড়ে দেওয়া হয় কোনো কারণে, বা এই বর্ষাকালেই হয়, অতিরিক্ত জল ধরে রাখতে পারছে না, সেটা ছেড়ে দিয়েছে, তখন ছোট ছোট বিভিন্ন ধারাগুলো সেটা হঠাৎ করে বিশাল বড় আকারে ফুলে ওঠে। নদী, শুকনো নদী, হঠাৎ করে প্রচুর সেখানে জল চলে আসে। তো প্রচুর পর্যটক প্রাণ হারার এই কারণে, ফ্ল্যাশ ফ্লাডের কারণে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে হয়। বা ফ্ল্যাশ ফ্লাড হয় যেগুলো হিমবাহ হ্রদ থাকে, ঠিক আছে, হিমবাহ হ্রদ, সেই হিমবাহ হ্রদ হঠাৎ করে এই ক্লাউড বাস্টের কারণে হ্রদে জল ভর্তি হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার থেকে যে সমস্ত কেন্দ্রবিমুখ নদীগুলো বেরিয়ে এসেছিল, তার জল একদম প্রচুর বেড়ে যায় এবং বন্যা তৈরি হয়। এগুলো দেখতে পাওয়া গেছে রিসেন্ট উত্তরাখণ্ড, বিভিন্ন যেগুলো আমাদের নর্দার্ন স্টেট রয়েছে, সেগুলোতে বেশিরভাগই এইসব ঘটনা ঘটে। হয় ক্লাউড ব্রাস্ট হয়, বা ক্লাউড ব্রাস্টের কারণে ফ্ল্যাশ ফ্লাডটা হয়, বা আরও কিছু কারণ, কৃত্রিম কারণ রয়েছে সেগুলোর কারণে, বা যখন ধস নেমে নদীর জল, সেখানেও এটা হতে পারে, দুর্ঘটনা হতে পারে। কিন্তু এই দুটো কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, ক্লাউড বাস্ট এবং ফ্ল্যাশ ফ্লাড। এবং ক্লাউড বাস্টের এই ডেফিনেশনটা কিন্তু মনে রাখবেন। এবার এই যে ফ্লাড হচ্ছে, বন্যা, এটা তো ফ্ল্যাশ ফ্লাড হলো, হরকাবান হঠাৎ করে হলো, এটা খুব বেশি জায়গা জুড়ে হয় না, কিন্তু যেখানে হয় সেখানে ভয়ানক বন্যা। এবার এই যে বন্যা হচ্ছে, বর্ষাকালে যে বন্যা হচ্ছে, এই বন্যা কখন বলা হবে? ভারতের একটা বিস্তীর্ণ অংশ কিন্তু বন্যা প্রবণ। সেন্ট্রাল ওয়াটার কমিশন বলছে ভারতে প্রায় 11% অঞ্চল হচ্ছে বন্যাপ্রবণ, 11% অঞ্চল হচ্ছে বন্যাপ্রবণ। আর বন্যা আমরা কখন বলছি? যখন স্বাভাবিক বৃষ্টিপাত যেটা হচ্ছে, তার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়ে যখন দুকুল ছাপিয়ে নদী আশপাশের অঞ্চলকে প্লাবিত করে দিচ্ছে, আমরা বলছি বন্যা। এবং ভারতের মধ্যে যদি বলা হয় সবচেয়ে বেশি বন্যাপ্রবণ নদী কোনটা, বা কোন অববাহিকাটা, নদীর আশপাশের অঞ্চলটা সবচেয়ে বেশি বন্যাপ্রবণ, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র হচ্ছে সবচেয়ে বেশি বন্যাপ্রবণ অববাহিকা। ঠিক আছে, এছাড়া উচ্চগঙ্গা সমভূমি, যমুনা, চম্বল, এইসব জায়গা, দামোদর তো রয়েছে, তরাই ডুয়ার্স অঞ্চলও আছে এর মধ্যে, এগুলো সব বন্যাপ্রবণ এলাকার মধ্যে পড়ে বন্যা। আর উল্টো দিকে খরা, এর ঠিক বিপরীত অবস্থা, এটাও মৌসুমী বায়ুর অনিশ্চয়তা, এল নিনো, এই সমস্ত সাথে যুক্ত। তো খরা যখন হচ্ছে, কাকে আমরা খরা বলছি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডেফিনিশন। প্রকৃত যে বৃষ্টিপাত হওয়ার কথা, গড় বৃষ্টিপাত যেটা হওয়ার কথা, স্বাভাবিক বৃষ্টিপাত যেটা হওয়ার কথা, তার যদি 75% কম বৃষ্টি হয়, 75%, সে যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল তার 75% কম বৃষ্টি হচ্ছে, তার মানে 100 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেখানে 25 সেন্টিমিটারও বৃষ্টি হচ্ছে না, তার চেয়ে কম বৃষ্টি হচ্ছে, তখন আমরা তাকে বলছি খরা। ঠিক আছে, এবার তার অনেক ভাগ আছে, সেভিয়ার ড্রট হয়, মডারেট ড্রট হয়। তো সেভিয়ার ড্রট যখন যে প্রকৃত যে বৃষ্টিপাত হচ্ছে, স্বাভাবিক বৃষ্টিপাতে 50%-এর কমে যাচ্ছে যখন, তখন তাকে বলা হচ্ছে সেভিয়ার ড্রট। আর 50 থেকে 75-এর মধ্যে পার্সেন্টের মধ্যে থাকলে সেটাকে বলা হচ্ছে মডারেট ড্রট। ঠিক আছে, এরকম হয়, কিন্তু মূল ডেফিনেশনটা মনে রাখবেন। আচ্ছা, এবার আমরা চলে যাব কোপেনের যে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আছে, সেটা একটু ছোট করে আমরা দেখে নেব। ঠিক আছে, এটা খুবই ইজি, কিছুই না। তো
এখানে যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো কম বেশি জানা। এখানে আমরা দেখতে পাচ্ছি ই, সবার উপরে ই। ই মানে কি? ইটা কি জলবায়ু? ইটা কি জলবায়ু? এটা হচ্ছে মেরু জলবায়ু, অর্থাৎ যেখানে ঠান্ডা, যথেষ্ট পরিমাণে ঠান্ডা। তো এখানে শুধু ই দিয়ে দেখানো আছে, আর এই জায়গাটা হচ্ছে ইটি। ইটি মানে কি? ইটি মানে হচ্ছে তুন্দ্রা, তুন্দ্রা জলবায়ু। ইএফটা অ্যাকচুয়ালি নেই, চিরতুষারাবৃত, মানে সেটা একদম হিমরেখার ওপরে কিছু অংশ আছে, বা সেটাকে আমরা ওইভাবে বলতে পারি না, একদমই স্পেসিফিক যেটা পাহাড়ের ওপরে। ইটিটা দেখতে পাওয়া যায়, এটাকে তুন্দ্রা জলবায়ু আমরা বলছি। তুন্দ্রা মানে সেখানে সারা বছর তুষার থাকছে না, কিছু সময় থাকছে, শীতকালটা থাকছে, বাকি সময় কিন্তু তুষারমুক্ত অবস্থা দেখা যায়। তো এটা এই জায়গাতে দেখা যায়, এই জায়গাগুলোতে দেখা যায়। মেরু জলবায়ু মানে একদমই হিমালয় পার্বত্য অঞ্চল যে যেখানে রয়েছে, সবচেয়ে উঁচু জায়গা যেগুলো, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর বি এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএস শুকনো, বিএস। বিএস মানে কি? বিটা অ্যাকচুয়ালি সবসময় শুকনো জলবায়ুকে ডিনোট করে। বি মানে হচ্ছে, হ্যাঁ, বিএস মানে মনে হয় স্টেপ, ওই স্টেপ জলবায়ু। বিএসএইচ মানে হচ্ছে স্টেপ। বিএস স্মল এস যখন থাকছে এটাকে বলা হচ্ছে স্টেপ জলবায়ু। আর বিডব্লিউ মানে হচ্ছে একদমই যেটা মরু জলবায়ু। স্টেপ মানে হচ্ছে এখানে তৃণভূমি যেটা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, থর মরুর ঠিক বাইরের পোর্শনটা। বিএসএইচ ডাব্লিউ যেটা আছে এটা হচ্ছে থর মরুর ঠিক বাইরের অংশটা, গুজরাটের এদিকে অংশটা, কচ্ছর অংশটা নিয়ে এখানে তৃণজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কিছুটা বৃষ্টি হয়। আর বিডব্লিউ যেটা হচ্ছে একেবারেই শুষ্ক, যেটা মরুপ্রায় জলবায়ু, ঠিক আছে, সেটা দেখতে পাওয়া যায়। আর এই একদম স্পেসিফিক মরুভূমি হচ্ছে এইটা, একদম স্পেসিফিক মরুভূমি যেটা হচ্ছে একদম থর মরু অঞ্চল, যেটা সেটা আমরা বিডব্লিউ দিয়ে ডিনোট করছি। বিএসটা হচ্ছে কিছুটা শুষ্ক প্রায় বলা যায় বা স্টেপ, আর বিডব্লিউ হচ্ছে একেবারে যেটা মরুভূমি অঞ্চল সেটা। আর এখানে সিডব্লিউ দেখতে পাচ্ছি আমরা। সিডব্লিউ হচ্ছে, সি মানেই হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু, ঠিক আছে, উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু। আর বিডব্লিউ মানে হচ্ছে শীতকাল শুকনো থাকে। সিডব্লিউ মানে হচ্ছে শীতকাল শুকনো, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে আলোচনা করাটা প্রয়োজন, এটা গুরুত্বপূর্ণ। এএম, এএম মানে কি বলুন? এটা সবচেয়ে কমন, সবচেয়ে কমন এই প্রশ্নটা করা হয়, বারবার করা হয়। এএম, এএম মানে কি? মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু, ঠিক আছে, মৌসুমী বৃষ্টি যেখানে হচ্ছে। এ মানেই হচ্ছে ক্রান্তীয় বৃষ্টিকে বোঝানোর জন্য ক্যাপিটাল এ ব্যবহার করা হয়, আর এমটা ব্যবহার করা হয় মৌসুমী বৃষ্টিকে বোঝানোর জন্য, মৌসুমী বৃষ্টিকে বোঝানোর জন্য এ এম ব্যবহার করা হয়। তো এখানে আমরা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলটা জুড়ে পুরো দেখতে পাচ্ছি এ এম রয়েছে, ঠিক আছে। আর এ ডব্লিউ হচ্ছে শীতকাল। স্যার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওকে। তো এ এম, এ এম হলো, এবার এ ডাব্লিউ হচ্ছে শুকনো শীত, ঠিক আছে, শীতকালটা এখানে শুকনো থাকে, শীতকালে কোনো বৃষ্টি হয় না। আর হচ্ছে এ এস, এ এস আমরা দেখতে পাচ্ছি এখানে করমণ্ডল উপকূলে এই জায়গাতে এ এস রয়েছে। এ এস মানে হচ্ছে গ্রীষ্মকালে এখানে কিছুটা শুকনো থাকে, মূল বৃষ্টিটা হয় শীতকালে, ঠিক আছে, এখানে শীতকালীন বৃষ্টি হয়, ঠিক আছে, গ্রীষ্মকালে হয় কিন্তু খুব সামান্য হয়। তো এ এস মানে হচ্ছে, স্মল এস মানেই হচ্ছে এটা শীতকালীন বৃষ্টিকে ডিনোট করছে, ঠিক আছে, শুকনো গ্রীষ্ম। তো এর এই ভেরিয়েশনগুলো দেখতে পাওয়া যায়। আর এখানে বিএসএইচ
ডাব্লু এখানে কিছুটা রয়েছে, BSH-W মানে হচ্ছে এখানেও কিন্তু কিছুটা স্টেপ জলবায়ু দেখা যায় বা শুষ্ক প্রায় জলবায়ু দেখা যায়। কারণ এটা কি, এটা একদম বৃষ্টির ছায়া অঞ্চলে পড়ছে বা কিছুটা মধ্যবর্তী অঞ্চলে পড়ছে, এখানে শুকনো জলবায়ু দেখতে পাওয়া যায় এই জায়গাটা। আর এখানে ডি, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, DF এখানে আমরা দেখতে পাচ্ছি DFC। তো DF অ্যাকচুয়ালি সারা বছর বৃষ্টিকে বোঝায়। নাতিশীতোষ্ণ জলবায়ু, শীতল জলবায়ু, কিন্তু সারা বছর ধরে এখানে আর্দ্রতা থাকছে, শীতও থাকছে আবার আর্দ্রতাও থাকছে। তো এই জায়গাটা আমরা জানি এই 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 জায়গাটাই হচ্ছে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর বাকিটা পড়ে যাচ্ছে এখানে CW এর মধ্যে। CW মানেই হচ্ছে শীতকাল সেখানে শুকনো থাকবে, নাতিশীতোষ্ণ জলবায়ু কিন্তু সেখানে শীতকালটা শুকনো থাকে। আর এই জায়গাটা শীতকাল শুষ্ক থাকে, গ্রীষ্মকালে বৃষ্টি হয়। অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের যে দক্ষিণ দিকের পোর্শনটা পড়ছে বা ভারতের অন্যান্য এই যে জায়গাগুলো, এখানে মৌসুমি বৃষ্টি হয়, শীতকালটা শুকনো থাকে, শীতকালে এখানে বৃষ্টি হয় না। আর এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে এইসব জায়গাগুলোতে শীতকাল বৃষ্টি এখানে কিছুটা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে কোপেনের যে ইন্ডিয়ার ওপর যে ক্লাসিফিকেশন, ঠিক আছে। সাধারণত এর ওপর দিয়ে যেগুলো সেইগুলো দিয়ে বেশি প্রশ্ন হয়, ঠিক আছে। AM, AW, ঠিক আছে, বা এই BSH এর মিনিংটা কি, ইটা জিজ্ঞাসা করা হতে পারে। তো জাস্ট একটু দেখে রাখলেই চলবে, এখানে খুব বেশি ডেপথে যাওয়ার প্রয়োজন নেই বা খুব অনেক যে সিম্বল আছে তাও নয়, ঠিক আছে। AW আর AS এই দুটোর উপর একটু গুরুত্ব দিতে হবে। AW এটা হচ্ছে শীতকাল শুকনো, আর AS হচ্ছে গ্রীষ্মকাল শুকনো, ঠিক আছে। AS এই জায়গাটা, আর এটা হচ্ছে AW। আর AMW যখন থাকছে সেটা হচ্ছে একদমই বৃষ্টি অরণ্য জলবায়ু, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেখানে, প্রচণ্ড বৃষ্টি যেখানে হচ্ছে সেটা হচ্ছে AMW, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, ঠিক আছে। আর বাকিগুলো যেটা বললাম, ওকে, একটু দেখে নিতে হবে, নোটসের মধ্যে থাকবে, দেখে নেবেন। এটা হচ্ছে কমপ্লিট পুরো আমাদের ইন্ডিয়ান যে ক্লাইমেট তার ডিটেল একদম, ঠিক আছে। এর বাইরে কিন্তু ক্লাইমেটোলজির মানে ইন্ডিয়ান ক্লাইমেটের ওপর এর বাইরে কিন্তু প্রশ্ন নেই। যেগুলো কনসেপচুয়াল ছিল সেগুলো বললাম, যেগুলো ফ্যাকচুয়াল ছিল সেগুলো বলেছি, ঠিক আছে। এটা যদি পুরোটা কভার করে নেন তাহলে এর বাইরে কিন্তু ক্লাইমেটের কোয়েশ্চেন এর বাইরে নেই, ওকে। আর একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবেন, রিসেন্ট যেসব ঘূর্ণিবাজগুলো এসেছে সেগুলো কোনটার নাম কি, কোন দেশ সেই নামটা দিয়েছে, এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, কিন্তু এগুলো দেখে নেবেন। তাহলে কি হবে, এটার এই অধ্যায়ের যেগুলো কমপ্লিট পুরো রিসেন্ট বা স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স দুটো পোর্শনই কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তো নোটসের মধ্যে সব থাকবে, সেটা ভালো করে দেখে নেবেন। আর পারলে ক্লাসটা আরেকবার প্রথম থেকে দেখে নেবেন, যেগুলো যা কনসেপচুয়াল আছে ক্লিয়ার হয়ে যাবে, ওকে। আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। বেশ, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।